ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ডায়মন্ড প্রশ্ন বিচিত্র তোমাদের সপ্তম শ্রেণীর 2025 তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে তোমাদের গণিতের আমি আজকের মডেল নম্বর 5 অর্থাৎ মডেল স্কুল 5 5 নম্বর মডেল স্কুলটি সম্পূর্ণ আলোচনা করব। চলো আমরা 5 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। তো বলা আছে 5:10 = 7:x হলে এক্স এর মান কত। আমরা জানি যে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। চলো আমরা এইভাবে গণিতটা সমাধান করি, অ্যান্সার কী হতে পারে। তাহলে আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে 5:10 বলা হচ্ছে 5:10 ইকুয়ালস টু 7:x। তাহলে এবার আমরা করব, আমরা সূত্র অনুযায়ী জানি আমরা যে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। তাহলে এইভাবে গণিতটা করবো। আমরা দেখতে পাচ্ছি এক্স হচ্ছে চতুর্থ পদে, আমরা প্রথম পদ 5 ছিল আর চতুর্থ পদ এক্স ছিল, এদেরও আমরা গুণ করব। অর্থাৎ আমরা করতে পারি, বা তার আগে আমরা এই অনুপাতটা তুলে দিলে কি করব, আমরা 5/10 করব ইকুয়ালস টু 7/x করতে পারি। এবার বা প্রথম পদ চতুর্থ পদ আমরা গুণ করব, 5 × x ইকুয়ালস টু 10:7, বা x ইকুয়ালস টু 10 × 7 বাই কত হচ্ছে 5, 5 দুগুণে কত হচ্ছে 10 সমান 7 দুগুণে কত হচ্ছে 14। তোমাদের এক্স এর মান কত বেরোলো, 14 বেরোলো, অর্থাৎ চতুর্থ পদটি হবে কত 14। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা আছে দেখো 2 থেকে একে দিকের প্রশ্ন বলা আছে, অ্যান্সার 14 হয়েছে, অপশন নাম্বার ডিটা সঠিক উত্তর হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে 2 দিকের প্রশ্ন দেখো, সময় একই থাকলে অতিক্রান্ত দূরত্ব গতিবেগের পরস্পর কী সম্পর্ক হচ্ছে। দেখো সময় যদি একই থাকে অর্থাৎ সময় স্থির থাকলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি দূরত্ব যদি বাড়ে গতিবেগ কিন্তু, দূরত্ব বাড়লে গতিবেগ কিন্তু এক্ষেত্রে কী হবে, কমবে। আর দূরত্ব যদি কমে কিন্তু গতিবেগ কিন্তু বাড়বে। কী সম্পর্ক হচ্ছে, পরস্পর কী সমানুপাতি আছে, এক্ষেত্রে সমানুপাতিটা থাকবে সরল সমানুপাতি না ব্যস্তানুপাতি না সমানুপাতি না কোনোটি নয়। এই দেখতে পাচ্ছি এটা ব্যস্তানুপাতি হবে। এটা কোনটা, ব্যস্তানুপাতি হবে, বুঝেছে। অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগের মধ্যে সম্পর্ক হবে ব্যস্তানুপাতি থাকবে। চলো পরের প্রশ্ন দেখি 3 দিকের প্রশ্ন, এদের মধ্যে কোনটির প্রতিসাম্য অক্ষের সংখ্যা 3। আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রতিসাম্য অক্ষের সংখ্যা কত হচ্ছে 2 হয়, আয়তক্ষেত্রে কত হচ্ছে, আয়তক্ষেত্রের দেখতে পাচ্ছি 2 হবে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা 3টি হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসাম্য অক্ষের সংখ্যা কত হবে, 3 হবে, বুঝা গেছে। সমবাহু ত্রিভুজ তোমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোন শর্তে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব যদি বাহুগুলি এ একক, বি একক, সি একক এবং ও লেস দ্যান এ লেস দ্যান বি লেস দ্যান সি হয়। তাহলে কী বলা আছে, দেখতে পাচ্ছি আমরা যে প্রদত্ত কোন শর্তে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হয় যদি এ একক বাহুগুলি এ একক বলছে, বি একক বলছে আর সি একক বলছে। আর মনে রাখবে 0 থেকে এই মানগুলো ক্রমশই বড় হচ্ছে, অর্থাৎ সবথেকে বড় বাহু কোনটা হবে, সি হবে। সি বড়, তারপরে বি আর এ, অর্থাৎ এ আর বি বাহু দুটো কী হচ্ছে, ছোটো হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বৃহত্তম বাহু হচ্ছে সি, সিটা বড় বাহু, অর্থাৎ বড় বাহু থেকে ছোট বাহু দুটো যোগফল কী হচ্ছে, বেশি হবে। দেখতে পাচ্ছি অর্থাৎ এ বি বাহুর যোগফল বেশি হবে। দেখতে পাচ্ছি কোনটা, এ বি বাহুর যোগফল কোনটা বেশি হবে, এই তো এ বি বাহুর যোগফলটা বেশি হচ্ছে সি বাহু থেকে। অর্থাৎ বৃহত্তম বাহু সি বলেছিলাম, আমরা বৃহত্তম বাহু সি বলেছিলাম, অর্থাৎ ক্ষুদ্রতর বাহুদের যোগফল বৃহত্তর বাহু অপেক্ষা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এক্ষেত্রে অপশন নাম্বার কত হচ্ছে, ডি হবে সঠিক উত্তর, বোঝা গেছে। পরের প্রশ্ন দেখো 5 দাগের বলছে এ প্লাস বি হোল স্কোয়ার হলো এ, অপশন নাম্বার এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা বি একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা এ প্লাস বি একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা ডি কোনোটি নয়। এর মধ্যে সঠিক উত্তর হবে, দেখো আমরা জানি যে বলা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার হলো, যে এখানে বর্গক্ষেত্রে বলা আছে, আমরা জানি এ প্লাস বি একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার হলো বলা আছে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ প্লাস বি একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বোঝা গেছে। তাহলে এটা অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, বোঝা গেছে। পরের প্রশ্ন দেখো যে 2 দিকে চলে এলাম আমরা। 2 দিকে কী বলা আছে, একের দিকে দেখো এ প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স, এটিকে যোগের
কি নিয়ম মেনে চলবে? এটা কিন্তু দেখতে পাচ্ছি যোগের বিনিময় নিয়ম হবে। এটা কিন্তু যোগের বিনিময় নিয়ম অনুযায়ী হচ্ছে। বিনিময় নিয়ম, বুঝা গেছে? বিনিময় নিয়ম অনুযায়ী চলছে, বুঝেছে? যোগের বিনিময় নিয়ম হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2 দিকের 1 ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ড্যাশ বর্গ মিমি হবে। 1 ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক হবে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 100 হবে। তাহলে এখানে ডেসিমিটার হয়েছে, ক্ষেত্রফল বলেছে বর্গ হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বললে ক্ষেত্রফলের প্রসঙ্গ হলে কি বর্গ হবে, অর্থাৎ বর্গ বললে বাহুর কী হবে, বাহু গুণিতক বাহু হয়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডেসিমিটার থেকে কী আছে, বর্গ সেমি বলেছে, সেমি। 1 ডেসিমিটার সমান কত হবে, অর্থাৎ 10 সেমি হবে। 1 ডেসিমিটার সমান কত হয়, কিলোমিটার ডেকা মিটার ডেসি সেন্টি, অর্থাৎ সেমি মানে সেন্টিমিটার। আর এখানে ডেসি আছে, 1 ডেসিমিটার মানে কি 10 সেন্টিমিটার হবে। আর এখানে বর্গ যেহেতু বলা হয়েছে তাহলে গুণ হবে, তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করবে, অর্থাৎ 10-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে, 100 হবে। বুঝেছে? 100 বর্গ সেমি, বুঝেছে? তাহলে 3 থেকে দেখো যে একটি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি 60 ডিগ্রি হলে বাহুবেধী ত্রিভুজটি হবে কত, কী ত্রিভুজ হবে? একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি বলা আছে, দুটি কোণের প্রতিটি হচ্ছে, একটি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি হচ্ছে 60 ডিগ্রি করে হলে বাহুবেধী ত্রিভুজটি হবে কী হবে বলতো? বাহুবেধী ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি বলা আছে, একটি যে ধর ত্রিভুজ বলা আছে, দুটি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে হচ্ছে। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে দুটি কোণ দিয়ে 60 ডিগ্রি করে যে হয়, তাহলে অপর কোণ কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে 6 × 3 = 18, 180 ডিগ্রি হচ্ছে, বুঝেছে? অপর কোণের মান কত হবে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কি আমরা জানি যে 3টি কোণ সমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণ সমান হলে তার 3টি বাহুও সমান হবে, অর্থাৎ বাহুভেদে ত্রিভুজ হবে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। এখানে উত্তর কত হবে তোমাদের, কী হবে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 4 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে ড্যাশ বলে। কি বলেছে? যে সামান্তরিকের একটি কোণের, সামান্তরিক আমরা জানি প্রত্যেককে, সামান্তরিক কেমন বলা হচ্ছে, যে এভাবে দেখো, যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে ড্যাশ বলে, তাকে আয়তক্ষেত্র বলবে। আমরা তো সর্বদা জানি যে সামান্তরিক কোনোদিন 90 ডিগ্রি কোণ হতে পারে না, সামান্তরিকের কখনোই 90 ডিগ্রি কোণ হবে না। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এখানে সামান্তরিক এক প্রকার আমরা জানি আয়তক্ষেত্র। এবার সামান্তরিকে কখনোই কোনো একটা কোণ 90 ডিগ্রি না হলেও এখানে বলা হচ্ছে যে সামান্তরিকে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় সেটা তাহলে আয়তক্ষেত্র হয়ে যাবে। কী হয়ে যাবে? আয়তক্ষেত্র। তাকে কী বলা হবে? আয়তক্ষেত্র বলা হবে, আয়তক্ষেত্র। বুঝেছে? চলো পড়াশোনা দেখি আমরা। A0 = 1 হওয়ার শর্ত কি, শর্তটি লেখো। তাহলে আমরা জানি A0 = 1 হওয়ার শর্তটি হলো, চলো আমরা লিখতে পারি A=A⁴ = 1 হওয়ার শর্ত হলো, A not = 0। তাহলে অর্থাৎ A not = 0 কথা অর্থ হচ্ছে এর মান কখনো শূন্য হতে পারে না। এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে, তাহলে আমি লিখে দিয়েছি A not = 0 মানে কি, এর মান কখনোই 0 হতে পারে না। এবার আমরা লিখতে পারি যে ভাগের নিয়ম অনুযায়ী, AM/AN = আমরা AM-N লিখতে পারি। অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে যদি ভাগ সম্পর্ক থাকে সেক্ষেত্রে কী হবে, তাদের পাওয়ারগুলো কী হয়, সমধর্মী রাশির ভাগ যদি হয়, মনে রাখবে সমধর্মী রাশির যদি ভাগ হয় তাদের পাওয়ারের বা ঘাতের কী সম্পর্ক হবে, বিয়োগ হবে। আর যদি গুণ সম্পর্ক থাকে, সমধর্মী রাশি যদি গুণ সম্পর্ক থাকে সেক্ষেত্রে হবে তাদের ঘাতগুলো কী হবে, যোগ হবে। ভাগ থাকলে বিয়োগ হবে, আর গুণ থাকলে কী হবে, যোগ হবে। বুঝা গেছে? তাহলে এবার আমরা লিখতে পারি, যদি M=N হয় তাহলে AN/AN = AN-N কত হবে, A0। যেহেতু
যে কোনো সংখ্যাকে নিজেকে দিয়ে ভাগ করলে 1 হয়। অতএব আমরা লিখতে পারি an/an = 1। সুতরাং a⁻0 = 1 হয় যদি a⁻= কি হয়, 0 হয়। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 5টা হয়ে গেছে, এবার 3-এর দিকে চলে এলাম আমরা। বলেছে একে 3-এর একেরটা দেখো, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত কত? চলো আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি। তাহলে একটি আধুলি কত টাকা হয়? একটি আধুলি আমরা জানি কি 50 পয়সা। 50 পয়সা। আর তারপরে 1 টাকা মানে কি জানি আমরা? 1 টাকা সমান কত হবে? 100 পয়সা। আর 2 টাকা মানে কত হবে? 200 পয়সা। সর্বদা মনে রাখবি কোনো এককের অনুপাত যদি করতে হয়, তাদের কোনো রাশির যদি অনুপাত করতে হয়, তাদের এককগুলো কী হচ্ছে? সমান হতে হবে। তাহলে এক্ষেত্রে 3 প্রকার রাশির অনুপাত, অতএব 3 প্রকার রাশির অনুপাত কত হবে? তাহলে 50:100 কত হবে? 200। আমরা একটা করে শূন্য কেটে দেব। 5 একে 5, 5 দুগুণে 10, 5 4 20, কত হচ্ছে? 1:2 কত হচ্ছে? 4। তাহলে 1:2:4 হচ্ছে। তারপরে দেখো তারপর কি বলা আছে, তারপরে প্রশ্ন বলা হচ্ছে 2-এর দিকের প্রশ্ন দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে 3a - 4b। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে 3a - 4b। একক সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য বলা আছে সমান যে দুটি বাহু সমদ্বিবাহু ত্রিভুজের, আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এখানে সমান দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য বলা হচ্ছে কি a - b একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে বলা হচ্ছে যে সমান দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য বলা হচ্ছে গিয়ে তোমাদের a - b হলে তাহলে এখানে দুটি বাহুর যোগফল কত হবে? 2 × a - b হবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে অপর বাহুর মান বের করতে হলে কি দুটি বাহুর যোগফল, অর্থাৎ পরিসীমা থেকে দুটি বাহুর যোগফল আমরা বাদ দিলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা পাবো, তাহলে সেক্ষেত্রে মানটা পাবো কি তৃতীয় বাহুর অপর বাহুর মানটা আমরা বের করতে পারবো, সমর্থ হব। যেহেতু এখানে বলা আছে ত্রিভুজের 3টি বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা হচ্ছে, পরিসীমা সমান বলা হচ্ছে কত? যে 3a - 4b একক। আর সমান দুটি বাহুর প্রতিটির মান বলবে সমান দুটি বাহুর যোগফল, সমান দুটি বাহুর প্রতিটি মান সমান কত বলা আছে? a - b একক। তাহলে অতএব সমান দুটি বাহুর মান যোগফল কত হবে? সমান দুটি বাহুর যোগফল, আমরা a - b যুক্ত a - b যোগ করলে কত হবে? সমান 2a - b সমান কত হবে? 2a - 2b হবে একক। তাহলে সমান দুটি বাহুর যোগফল বলা হচ্ছে কি 2a - 2b। তাহলে ত্রিভুজের 3টি বাহুর যোগফল জানি আমরা 3a - 4b দেওয়া রয়েছে, এটা পরিসীমা। আর তার মধ্যে সমান দুটি বাহুর যোগফল বলা আছে 2a - 2b হলে তাহলে তৃতীয় বাহুর বা অপর বাহুর মান কত হবে? অতএব অপর বাহু সমান কত হবে? বাহু সমান কত হচ্ছে? 3a - 4b
মাইনাস 2a মাইনাস 2b সমান 3a মাইনাস 4b মাইনাস 2a প্লাস 2b সমান কত হবে? তাহলে 3a থেকে 2a বাদ দিলে কত হচ্ছে? a হচ্ছে, আর মাইনাস 4b থেকে প্লাস 2b বাদ দিলে কত হবে? মাইনাস 2b হবে। কত হবে উত্তর? a মাইনাস 2b। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কত কি হলো? a মাইনাস 2b, a মাইনাস 2b। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, 3 দাগের প্রশ্ন চলে এলাম। 3 বলা হচ্ছে কি যে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে a প্লাস 1 বাই e ইকুয়ালস টু কত? চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। মানটা তোমাদের রয়েছে কি রয়েছে? a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে মান রয়েছে কি? তাহলে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু কত? তো এই মানটাকে যদি আমরা একটু মডিফাই করি, বা তাহলে a স্কোয়ার প্লাস a 2a প্লাস 1 অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। বা আমরা তাহলে a প্লাস b ইকুয়ালস টু 0 হবে, কেন বর্গটা এদিকে এলে বর্গমূল হয়ে যাবে, আর শূন্যকে যা দেওয়া না কেন সে শূন্যই থাকবে। বা এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে মানটা হবে, এখানে a এর মানটা বের করতে হবে, অর্থাৎ b এর মানটা থাকবে। তাহলে a ইকুয়ালস টু কত হবে? a ইকুয়ালস টু মাইনাস b হবে। সরি, এখানে কি বলা আছে? এখানে বি নেই, এখানে 1টা হবে। দেখো a প্লাস 1-এর হোল স্কোয়ার বি ভুলে দিয়ে দেওয়া হয়েছে, এটা বি হবে না, 1 হবে। কী হবে? মাইনাস 1 উত্তর হবে। তাহলে কী হলো? a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0 মানে কি? a প্লাস b হোল স্কোয়ার সূত্র। আর এখানে b মানে কি? 1 হয়েছে, এখানে b মানে কি? 1। তাহলে অতএব কী হলো? a ইকুয়ালস টু মাইনাস 1 হচ্ছে। এখানে মাইনাস b হবে না, 1। b এর পরিবর্তে কী হয়েছে? 1 বসানো হয়েছে, অর্থাৎ প্রশ্নে কী রয়েছে? 1 হয়েছে b এর পরিবর্তে। সুতরাং a ইকুয়ালস টু কী হবে? মাইনাস 1 হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি এই a এর মানটা আমরা লিখতে পারি যে সমান, তাহলে a এর জায়গায় আমরা কি মাইনাস 1 প্লাস 1 বাই মাইনাস 1। তাহলে এবার আমরা লিখতে পারবো, ব্যাকটা যদি তুলি তাহলে কী হবে? মাইনাস 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, একে 1, তাহলে মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে? মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, অর্থাৎ সংখ্যাদের যোগফল হচ্ছে, সুতরাং মাইনাস 2 হচ্ছে। তাহলে এইটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে a প্লাস 1 বাই a ইকুয়ালস কত হবে? মাইনাস 2 হবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে দেখি, 2a স্কোয়ার প্লাস 2কে দুটি বর্গের সমষ্টি রূপে লেখো। তাহলে 2a স্কোয়ার প্লাস 2কে দুটি বর্গের সমষ্টি রূপে লিখলে আমরা অ্যান্সারটা এইভাবে পাবো। দেখো আমরা যদি সমীকরণটা লিখি, কি রয়েছে আমাদেরকে? 2a স্কোয়ার রয়েছে, 2a স্কোয়ার প্লাস 2 সমান আমরা এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 যদি কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস 1 হবে। তাহলে আমরা এই মানটাকে যদি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, সেক্ষেত্রে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না। কারণ কি বলতো? কারণ এটি একটি জটিল সংখ্যা। তবে যদি a এবং b পূর্ণ সংখ্যা হতো, a এবং b যদি যেমন a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি হয়, তাহলে a এবং b যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে কিন্তু a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যেতে পারতো, কিন্তু এক্ষেত্রে তা সম্ভব নয়। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1, আমরা একে যদি একটু সমাধান করি তাহলে কী হবে? তাহলে অতএব 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1কে যদি আমরা একটু সমাধান করি, সেক্ষেত্রে দেখবো তাহলে আমরা যদি ভেঙে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কটা আছে? দুটো আছে, আর 1 কত আছে? দুটো আছে। সুতরাং এক্ষেত্রে লিখতে পারি a স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে, এক্ষেত্রে দেখো আমরা যদি দুটো আলাদা আলাদা করে দেখি, তাহলে সেক্ষেত্রে হবে তাহলে a স্কোয়ার প্লাস 1 প্লাস 1। অতএব আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 2কে আমরা লিখতে পারি a প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 1-এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা প্রমাণ যদি করি, দেখি কীভাবে হচ্ছে বিষয়টা। তাহলে এক্ষেত্রে দেখো আমরা পুনরায় যদি এই বিষয়টা লিখি, প্রমাণ যদি আমরা লিখি, প্রমাণটা কীভাবে করব? দেখো a প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 1-এর হোল স্কোয়ার যদি হয়, সমষ্টি বলা হয়েছিল, খেয়াল রাখবো সেটা। এখানে কী হবে?
সমান দিলাম এ স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আবার একটা রয়েছে প্লাস এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। এবার দেখো ইকুয়ালস টু যদি দিই আমরা যদি শেষ সমাধানটা দেখি তাহলে কী হবে, ইকুয়ালস টু এক্ষেত্রে কিন্তু 2a হবে, 2a স্কোয়ার প্লাস 2 হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এ প্লাসের হোল স্কোয়ার প্লাস এ মাইনাসের হোল স্কোয়ার হবে আর দুটি বর্গের সমষ্টি, ঠিক আছে। দুটি বর্গের সমষ্টি এটাই হবে। আমরা প্রমাণ করতে পেরেছি যে এ প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 1-এর হোল স্কোয়ার হবে কি 2a স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এবার অতএব দুটি বর্গের কী বলা আছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু কত হবে, তাহলে এ প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 1-এর হোল স্কোয়ার, প্রমাণিত। বলছে প্রমাণটা আমি এখানেই করে দিয়েছি, বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্নগুলো আছে দেখো, দেখো 4-এর দেখা গেছে 5-এর দেখো, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এটা অত্যন্ত সহজ, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে আমরা ঠিক এই মানটা পাবো। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে, তাহলে এক্স প্লাস 1/2, 2-এর হোল স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস 1/2-এর হোল স্কোয়ার। এটা হবে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, অন্তর মানে বিয়োগ বা পার্থক্য। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, এদিকে দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি বলা আছে। একে দেখে দেখো, একটি বন্যা ত্রাণ শিবিরের 4000 জনের 190 দিনে খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যের দ্বারা আর কতদিন চলবে। এখানে রয়েছে 5 নম্বরের প্রশ্ন, এটা প্রত্যেকটা মান প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে থাকবে। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। কী বলা আছে, বন্যা ত্রাণ শিবিরে কতজন আছে, 4000 জন আছে, তাদের জন্য 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে। তাহলে কতদিন চলে গেছে, 800 জন অন্যত্র চলে গেছে। তাহলে কতদিন পর, 30 দিন পর। এই কতদিনের খাবার মজুদ ছিল, 190 দিনের খাবার মজুদ ছিল। একে যদি আমরা 190 থেকে যদি 30 বাদ দিই সেক্ষেত্রে কিন্তু যে মান থাকবে অর্থাৎ 160। তাহলে 4000 জনের খাদ্য কিন্তু 160 দিন চলবে। আর বাকি আছে কি 800 জন চলে গেছে, তাহলে 3200 জনের খাবার কতদিন চলবে। চলো আমরা তৈরি শিখে সাহায্যে এই বিষয়টা সমাধান করি। প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে থাকবে আমাদের দিন সংখ্যা বের করতে বলছে, অর্থাৎ সময় দিনে থাকবে, লোক সংখ্যা থাকবে, এখানে থাকবে জন, একক হচ্ছে জন, আর সময় হচ্ছে কত হবে, সময় হচ্ছে দিন। তাহলে এবারে আমাদের বলা হয়েছে 4000 জন লোকের কী হবে, 190 দিনে খাবার মজুদ ছিল। কতদিন পর 800 জন চলে গেছে, 800 জন চলে গেছে, অন্যত্র চলে গেছে 30 দিন পর, অর্থাৎ 190 বিয়োগ 30 কত হবে 160। আর এখানে 800 জন চলে গেছে, 400 থেকে আমরা কী বাদ দেবো, 4000 থেকে আমরা কত 800 বাদ দেবো, কত হবে সমান 3200। আর এখানে জিজ্ঞাসা চিহ্ন দাও। তাহলে বলা হচ্ছে দেখো লোক সংখ্যা আর সময়, লোক সংখ্যা সময় বলা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 4000 জন লোকের খাদ্য মজুদ ছিল, কত হবে 160 দিনের। আমরা লিখতে পারি না, তার আগে সম্পর্ক স্থাপন করি। দেখো এক্ষেত্রে সম্পর্ক যদি স্থাপন করতে পারি ঐকিক নিয়মে করবো না, আমরা তৈরিশিকের নিয়মে করব। দেখো লোক সংখ্যা, দেখো যে লোক সংখ্যা যদি বাড়ে সময় কিন্তু খাবারের পরিমাণ কী হবে, দিন সংখ্যা কমবে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমরা এভাবে করতে পারি। তাহলে এই লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কী হবে, লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কী হবে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত, কারণ লোক সংখ্যা বাড়লে কিন্তু দিন সংখ্যা কিন্তু কমবে। খাবার যদি 160 দিনের থাকে সেক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা অলরেডি কমে গেছে, সুতরাং দিন সংখ্যা অলরেডি বেড়ে যাবে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। এবার চলো অতএব নির্ণয় সময় বা দিন, অতএব নির্ণয়
নির্ণেয় সময়, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে মনে রাখবে উপরটা নিচেরটা, উপরটা উপরে থাকবে আর নিচেরটা নিচে থাকবে। গুণিত কত হবে 160। শূন্য শূন্য কেটে দিলাম, 16 দুগুণে 32 শূন্য থাকলো, আর শূন্য শূন্য একটা কেটে দাও। আচ্ছা, 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, অর্থাৎ 200। 200 দিনের খাবার কিন্তু মজুদ, 200 দিনের খাবার চলবে, 200 দিন চলবে। তাহলে 3200 জন লোকের খাবার কতদিন চলবে? 200 দিন চলবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, 2 থেকে প্রশ্ন। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল বলা আছে 14,400 বর্গমিটার। প্রতি মিটারে 20 টাকা হিসাবে জমিটির চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে নির্ণয় করব। বলেছে যে বর্গাকার জমির ক্ষেত্রফল বলা আছে এত বর্গমিটার, তাই না? আর প্রতি বর্গমিটারে যদি 20 টাকা হিসাবে জমির চারিদিকে বেড়া দিতে হয়, পরিসীমা বের করতে বলা আছে। এখানে কি বর্গাকার জমির পরিসীমা বের করতে হবে। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে বাহুর মান বের করতে হবে, অর্থাৎ ধারের মান বের করতে হবে। তা বের করলে কী হবে, তাহলে এখানে চারিদিকে বেড়া দিতে হবে, মানে কি এর পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করলে তাকে প্রতি বর্গমিটার যদি 20 টাকা খরচ হয়, প্রতি মিটারে যদি 20 টাকা খরচ হয়, তাহলে চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে এখানে, তাহলে বাহুর মান আমাদের বের করতে হবে। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল রয়েছে কত, বর্গাকার জমির ক্ষেত্রফল সমান কত হচ্ছে 14,400 বর্গ মিটার। অতএব বাহুর মান কত কী হবে, আমরা যদি বাহু যদি এ ধরি, ক্ষেত্রে হবে বাহু সমান কত হবে, তাহলে বর্গমূল কত হবে, বর্গমূল 14,400। এবার আমরা বাহুর মান যদি বের করি তাহলে কী হবে, 14,400 যদি হয় তাহলে আমরা বর্গমূল করব, তাহলে 14,400কে আমরা কি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দাও। প্রথমটা একটা থাকছে 1 1, নিচে কথা নামলো, দুটো করে সংখ্যা নামবে 44 নামলো, এই একটা ডবল করে দাও, 2 হয়ে গেল। কত বসাবে, 2 যদি বসায় এখানেও 2 বসাবো, কত হচ্ছে, তাহলে 22 দুগুণে কত হচ্ছে 44। তাহলে কত নামলো, দুটো শূন্য নামলো। তাহলে এখানে কত হবে দেখো, 22-এর প্রথমের অঙ্কটা শেষের অঙ্কটা কি ডবল হবে, তাহলে প্রথমে দুইটা স্থির থাকবে, 2 যদি 4 হয়ে যাবে, শূন্য বসে কত, এখানে শূন্য বসাতে হবে, 240 শূন্য কত হবে শূন্য, কত আছে এখানে ভাগ শেষ করে গেছে, কত উত্তর কত হবে 120। তাহলে বাহুর মান কত হবে, তাহলে 120 হবে। তাহলে অতএব বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 120 মিটার। তাহলে 120 মিটার। তাহলে অতএব পরিসীমা কী হবে, আমরা জানি পরিসীমা জানি, অতএব পরিসীমা কত হবে, পরিসীমা সমান কত হবে, তাহলে 4 গুণিতক বাহু মানে কি 120 সমান 12 48, 4 480 মিটার। তাহলে পরিসীমা কত পেলাম আমরা, বর্গাকার জমির পরিসীমা কত হয়েছে, তাহলে বর্গাকার জমি লিখে দিতে পারি আমরা, বর্গাকার জমির পরিসীমা সমান কত আছে, তাহলে 480 মিটার, কত আছে 480 মিটার। তাহলে বলা হচ্ছে কি যে প্রতি মিটারে 20 টাকা হিসাবে, প্রতি মিটারে, প্রতি মানে কি 1 মিটার, প্রতি মিটারে 20 টাকা হিসেবে জমিটির চারিদিকে বেড়া দিতে খরচ হবে কত টাকা। এবার বলা আছে দেখো আমরা গুণ করব, তাহলে 480 গুণিত কত হচ্ছে আমাদের 20, দুটো শূন্য বাদ রাখো, 8 দুগুণে 16 6 হাতে লেগে 4 দুগুণে 8 9, দুটো শূন্য বসে দাও, তাহলে 9,600, কত হচ্ছে 9,600 টাকা, 9,600 টাকা। তো চারিদিকে বেড়া দিতে খরচ কত হবে 9,600 টাকা। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে, 3-তে চলে এলাম। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এখানে ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ বের করতে বলা আছে। তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি।
তাহলে আমরা লিখতে পারি যে বলা আছে যে 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে 150 মিটার, 150 মিটার বলা হচ্ছে। তাহলে 150 মিটার বলা হচ্ছে, এর মাঝে দাঁড়ানো একটা লোক সেই লোককে 10 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেহেতু ট্রেনটি 10 সেকেন্ডে একজন লোককে অতিক্রম করলে, সুতরাং ট্রেনটি 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে এবং সেই সঙ্গে 22 সেকেন্ডে অতিক্রম করে কত হবে। তাহলে আমরা যদি 22 সেকেন্ডে অতিক্রম করে কত তা আমরা কত মিটার দৈর্ঘ্য পথ সেটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে সুতরাং তাহলে 10 সেকেন্ডের মধ্যে যে অতিক্রম করছে, সুতরাং আমরা লিখতে পারি ট্রেনটি 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে এবং আমরা লিখতে পারি যে 22 সেকেন্ডে অতিক্রম করে কি হবে, অতিক্রম করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে সমান ট্রেনের দৈর্ঘ্য হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস কী হবে 150 মিটার, 150 মিটার কী বলা হয়েছিল প্ল্যাটফর্ম 150 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। তাহলে এবার আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 150 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম, মিটার হবে 150 মিটার, মিটার দিয়ে দাও। তাহলে এখানে আমরা লিখতে পারি যে তাহলে অতএব 150 মিটার অতিক্রম করতে সময় লাগে কত হবে 22 - 10 ইকুয়ালস টু 12 সেকেন্ড, 12 সেকেন্ড ইকুয়ালস টু 12 সেকেন্ড। তাহলে কত হবে 22 থেকে 10 যদি বাদ দিয়ে কত হচ্ছে 12 সেকেন্ড হচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব ট্রেনটি 12 সেকেন্ডে যায় সমান 150 বাই কত হচ্ছে 1000 কিমি। তাহলে অতএব আমরা ট্রেনটি 1 সেকেন্ডে কত হবে, 1 সেকেন্ডে যায় কত হবে সমান, তাহলে 150 বাই কত হবে 1000 গণিত কত হবে নিচে 12। তাহলে 1 সেকেন্ডে নিশ্চয়ই কম দূরত্ব অতিক্রম করবে, এক্ষেত্রে ভাগ করলাম 12। সুতরাং আমরা এবার করব যে আমরা 1 ঘন্টায় কত হবে, 1 ঘন্টা জানি আমরা 3600 সেকেন্ড, অর্থাৎ 60 গুণিতক 60 মানে 1 ঘন্টায় বলা আছে 1 ঘন্টা সমান কত হবে 60 × 60 সেকেন্ড, সেকেন্ডে যায় কত হবে সমান 150 গুণিত কত হবে 60 গুণিতক 60 বাই কত হচ্ছে এখানে 1000 বলা আছে 1000 গুণিতক 12। তাহলে আমরা লিখতে পারি 12 × 5 = 60 আর এর একটা শূন্য কাটো, এর একটা শূন্য কাটো, এর একটা শূন্য, এর একটা শূন্য, তাহলে 5 2 কত হচ্ছে 10। তাহলে কত হলো আর 2 3 কত হবে 6, তাহলে 15 3 45 কত হচ্ছে 45। তাহলে 45 কি আছে 45 কিমি, 45 কিমি বোঝা গেছে 45 কিমি। আমরা কি বের করতে পেরেছি আমরা গতিবেগ। তাহলে গতিবেগ কত পেলাম আমরা, গতিবেগ সমান 45 কিমি পার ঘন্টা। এরপর আমরা বের করব কি না ট্রেনটির দৈর্ঘ্য বের করবো আমরা ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির গতিবেগ যদি 45 কিমি পার ঘন্টা হয়, অতএব আমরা লিখতে পারি তাহলে 60 গুণিতক 60 সেকেন্ডে যায় সমান 45 গুণিতক 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে, 1 সেকেন্ডে যায় কত হবে 45 গুণিতক 1000 বাই কত হচ্ছে তাহলে 60 গুণিতক 60 মিটার। এবার 10 সেকেন্ডের মধ্যে কতটা যাবে দেখো, 10 সেকেন্ডে যায় কত হবে, 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এবার 10 সেকেন্ডের মধ্যে অতিক্রম করছে কত হবে 45 গুণিতক 1000 গুণিতক কত হবে 10 বাই কত হবে
60 গুণিতক 60। আমরা এর শূন্য কাটবো, একটা শূন্য কেটে দিই, শূন্য শূন্য কেটে দিই, কত হবে? আমরা যদি কাটাকাটি করি কত হবে? এখানে 100 আছে, তাহলে এখানে কত কাটি কত 3 করলাম 6 কেটে, আর 100 কেটে কত করলাম? 100 কেটে আমরা 3 অর্ধেক করি, অর্থাৎ 50। এবার 6 কেটে করব আমরা, কত হবে? 6 কেটে 3 করব, আর এখানে 50 কেটে কত হবে? 25 করব। এবার 3 একে 3 করব, 3 একে 3 15, 3 5 15, আর 3 5 15 কত হচ্ছে? 5 গুণিত কত হচ্ছে? 25 সমান 25 5 125। 125 তাহলে কি বলা আছে? তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 125 মিটার। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে, দেখো চারিদিকে চলে এলাম আমরা। চারিদিকে প্রশ্ন কি বলা আছে যে যদি একটি গ্রামের রাস্তা তৈরির জন্য 4 বছরের খরচের অনুপাত বলা আছে 2:4:3:2 হয়, এবং ওই 4 বছর যদি মোট 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখাও যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে লেখো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তো কী বলেছে যে একটি গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত, 4 বছরে বলা আছে, তাহলে 4টি বছরে বলেছে খরচের অনুপাত হচ্ছে 2:4:3:2, আর ওই 4 বছরে যদি মোট খরচ হয়েছে কত? 132 লক্ষ টাকা খরচ হয়েছে, তাহলে তবে হিসাব করে দেখাও যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে প্রথম বছরে আর তৃতীয় বছর যোগ করবে, আর দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে তবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। চতুর্থ বছরের কথা কিন্তু এখানে কিছু বলা হয়নি। চলো, কেননা প্রথম বছরে যা খরচ হয়েছে তৃতীয় বছরে তাই খরচ হয়েছে, তাই না? দুই বলা হয়েছে, অতএব আমাদের বের করতে হবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরের কত টাকা খরচ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। প্রথমে লেখো 4টি বছরে খরচের অনুপাত সমান 2:4:3:2। আর মোট খরচ কত হয়েছে? ওই 4 বছরে মোট খরচ সমান কত হবে? 32 লক্ষ টাকা। কত হবে? কত বলা হচ্ছে এখানে? 132 লক্ষ টাকা। 132 লক্ষ টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কি হচ্ছে? লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 2 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত লক্ষ হচ্ছে? 132 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ কত হচ্ছে? 132 লক্ষ হয়ে গেছে। বুঝেছে? এত টাকা। তাহলে 132 লক্ষ টাকা খরচ হয়েছে 4 বছরে। তাহলে এবার আমরা লিখতে পারি যে প্রথম বছর, দেখো প্রথম বছর 2 এককে আছে, 2 অনুপাতে আছে, 4 অনুপাতে, 3 অনুপাতে, 2 অনুপাতে। তাহলে অতএব লিখতে পারি আমরা, অতএব প্রথম বছরে, অর্থাৎ আমরা লিখতে পারি 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে সমান কত বলা আছে? তাহলে একের পিঠে কত? 132-এর পিঠে কতগুলো শূন্য? 1 2 3 4 5, 5টা শূন্য হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথম বছর 2 ছিল, তাহলে 2 বাই কত হবে? 2 বাই টোটাল যোগফল কত হবে? 11, 4 3 7 8 9 10 11, 11 ইন্টু কত হবে? 132 লক্ষ। 132 লক্ষ আমি লিখছি না পুরোটা, 5টা শূন্য হবে। কত হবে? 11 একে 11, তাহলে কত হবে? 2 22, 11 দুগুণে 22, কত হচ্ছে? কত হবে? 12 দুগুণে কত হবে? 24, 12 দিনে কত হচ্ছে? 12 দিনে 24, তাহলে কত লক্ষ হলো? 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। তাহলে এরপরে লিখতে পারি আমরা, তাহলে 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরে খরচ হয়েছে কত হবে? সমান দ্বিতীয় বছর 4 হয়েছে, অর্থাৎ 4 একক 4 বাই কত হবে? 11 ইন্টু কত হবে? 132 লক্ষ। 11 12 132, 12 4 কত হচ্ছে? 48 লক্ষ টাকা।
আবার দেখো ওই 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে খরচ কত হয়েছে, তৃতীয় বছরে খরচ হয়েছে কত হবে, তাহলে তৃতীয় বছর কত হয়েছিল 3 ছিল, আর 3 একক 3 বাই কত হবে 11 ইন্টু কত হচ্ছে 132 লক্ষ, তাহলে 11 12 132 আর 12 3 কত হবে 36 লক্ষ টাকা। তাহলে কত হচ্ছে 36 লক্ষ টাকা কি হয়েছে তৃতীয় বছরে খরচ হয়েছে। আর চতুর্থ বছর খরচ হয়েছে কত হবে 132 লক্ষ টাকার মধ্যে চতুর্থ বছরে খরচ হয়েছে কত হবে, তাহলে নিঃশেষে 2 ছিল, 2 বাই 11 ইন্টু কত হবে 132 লক্ষ, তাহলে 11 12 আর 12 দুগুণে কত হচ্ছে সমান 24 লক্ষ টাকা। তাহলে আমাদের কি বলা হয়েছে, যে আমাদের বলা হয়েছে প্রশ্নে রয়েছে যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে। তার বলা আছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়েছে। প্রথম বছরে কত হবে 24 লক্ষ টাকা, আর তৃতীয় বছরে কত হবে 36 লক্ষ টাকা। তাহলে এবার আমরা যোগ করব, 36 আর 24 যোগ করলে কত হবে দেখে নিই। অতএব আমরা লিখতে পারি, অতএব দ্বিতীয় বছর বলা আছে, তাহলে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে 24 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, দ্বিতীয় বছরে আচ্ছা 12 48, আচ্ছা দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা, 48 4 8 48 লক্ষ টাকা খরচ হয়েছে। আর এরপর বলেছে তৃতীয় বছরের প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে কত হবে, তাহলে প্রথম বছর কত হবে 24 লক্ষ টাকা, যুক্ত কত হচ্ছে তৃতীয় বছর কত হবে 36 লক্ষ টাকা সমান কত হবে 6 10 অর্থাৎ 60 লক্ষ টাকা। তাহলে প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ কত হয়েছে 60 লক্ষ টাকা, আর দ্বিতীয় বছরে খরচ হয়েছে কত হবে 48 লক্ষ টাকা। কেমন, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো 5-এর দিকে চলে এলাম আমরা। 5-এর দিকে মান নির্ণয় করো, যে কোনো একটি বলা আছে, এই মানগুলো রয়েছে, আমরা এটা আবার মান নির্ণয় করব। চলো আমরা মান নির্ণয়টা খুব দ্রুত করে ফেলি। প্রশ্নে রয়েছে তোমরা দেখতে পাচ্ছি যে 10 একের দিকের প্রশ্ন, 5-এর 1 বলা আছে 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার দেখতে পাচ্ছি আমরা 2কে নিকটবর্তী কোন দুটি সংখ্যার গুণ 10 হচ্ছে নিকটবর্তী কোন দুটি সংখ্যার গুণফল বলো তো। আমরা যদি করতে পারি এক্ষেত্রে সমান, দেখো 10 হচ্ছে 2 5 10, অর্থাৎ 2-এর কিউব গুণিতক 5-এর কিউব ইন্টু আবার এই 10টা যদি আমরা নিকটবর্তী সংখ্যার গুণফল হচ্ছে 2-এর পাওয়ার 4 ইন্টু আচ্ছা 5-এর পাওয়ার কত হচ্ছে 4, আর নিচে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার কত হচ্ছে 4। এবার আমরা কাটাকাটি করি, তাহলে 2-এর পাওয়ার 5 হচ্ছে, দেখো এখানে 2-এর পাওয়ার 5 আছে, এখানে উপরের দুটো 2-এর পাওয়ার কী আছে 3 আর 4 আছে, অর্থাৎ 4 3 কত আছে 7। তাহলে 7 থেকে আমরা কী করব, 7 থেকে আমরা 5 বাদ করতে হবে, এর 5 কেটে দেবো, এর পুরোটা কেটে দেবো, এর দুটো পরে থাকবে, অর্থাৎ 2-এর পাওয়ার 2 থাকছে, আর এখানে 5-এর 4 থাকছে, 5-এর 4 আর 5-এর 4 কী হবে কেটে যাবে, 5-এর 4 কেটে যাবে। তাহলে এক্ষেত্রে কী হবে কেটে যাবে, এক্ষেত্রে কী পড়ে থাকছে, আর নিচে কিন্তু 2 নেই, তাহলে কত হচ্ছে এর অ্যান্সারটা কত হবে সমান, উপরে কিন্তু একটা 2-এর পাওয়ার আছে, নিচে কিছু থাকছে না, 2-এর পাওয়ার 2 অর্থাৎ 2-এর স্কোয়ার আছে গুণিতক 5-এর কিউব আছে। আর এখানে আমরা করতে পারি, তাহলে 5-এর কিউব কত হচ্ছে 5 × 25 25 হচ্ছে 125, আর 4, তাহলে 4 গণিত কত হবে 125, 125 4 কত হচ্ছে 600, 125 4 কত হচ্ছে তোমাদের 500, তাহলে 125 4 5-এর 20 শূন্য হাতে 2, 5 4 8 একে 9, আচ্ছা 5-এর 20 শূন্য হাতে লেখা 2, 4 2 8 একে 9 10, 10-এর শূন্য হাতে 1, 4 4 একে 5, অর্থাৎ 500, কত উত্তর হচ্ছে 500। চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন আরেকটা রয়েছে দেখছি যে
এই সরলটা করতে বলা হচ্ছে। চলো সরলটা মান নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে মান নির্ণয়টা করে ফেলি। তাহলে এখানে প্রশ্ন রয়েছে কত হবে, তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী 6² হোল কিউব ইন্টু 64 তৃতীয় বন্ধনী ক্লোজ ভাজিত কত হবে 6⁷। তাহলে এবার আমরা যদি সমাধান করি এক্ষেত্রে দেখব, তাহলে 3 দুগুণে 6, 6 কত হচ্ছে, তৃতীয় বন্ধনীর মধ্যে রাখবো 6 কত হচ্ছে 6 হচ্ছে, 3 দুগুণে 6, 6 ইন্টু কত হবে 64 কী হয়, তাহলে আমরা যদি 6কে ভেঙে দেখি তাহলে কত হবে 64কে যদি আমরা লসাগু করে 2 3 2 2 16 2 8 2 4 2 2 1 2 3 4 5 6 অর্থাৎ 2-এর পাওয়ার কটা পাচ্ছি 6টা পাচ্ছি। তাহলে এখানে 2 কত হচ্ছে 6, 2 কত হচ্ছে 6, 1 2 3 1 2 3 6 পাচ্ছে। তাহলে তৃতীয় বন্ধনী ক্লোজ করে দিই, ভাজিত কত হবে 6⁷। এবার দেখো আমরা যদি সমধর্মী রাশি আমরা যদি দেখি তাহলে কী দেখবো এক্ষেত্রে, দেখো এখানে বলা আছে এক্ষেত্রে ব্র্যাকেট তুলে কী হবে যে 6 হচ্ছে, ভাগটা যদি আমরা গুণ করি কী হবে নিচে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, ভাগ করার দরকার নেই। তাহলে ইন্টু আমরা কী হবে ইন্টু 2 ভাজিত কত হবে 6⁷। আমরা জানি সমধর্মী রাশির ভাগের সময় কী হয় বিয়োগ হয়, এক্ষেত্রে আমরা লিখতে পারি সমান 6⁶ মাইনাস কত হচ্ছে 7 ইন্টু কত হচ্ছে, তাহলে 2⁶ ইকুয়ালস টু করবো, তাহলে এখানে কত হচ্ছে 6⁻⁻1 আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে ইন্টু কত হবে 2⁶ হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা করি দেখি তাহলে কী হবে, তাহলে 6-এর পাওয়ার যদি -1 হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে ইন্টু 2⁶ যদি হয়, এক্ষেত্রে আনসারটা কী হবে, এই ঋণাত্মক পাওয়ার বা ঘাত সম্পন্ন সংখ্যাটাকে আমরা যদি উল্টে দিই কত হবে 1/6 হয়ে যাবে, তাই না 1/6 হয়ে যাবে। তাহলে ইন্টু কত হবে ইন্টু হচ্ছে কত হবে 2⁶ মানে কত হচ্ছে 64 হয়ে জানি আমরা, তাহলে 64 হয়। আমরা ভেঙে দিই আমরা, আচ্ছা এখানে গুণ করার কোনো প্রয়োজন ছিল না, 64টা আমরা ফেলে রাখি 64 লিখতে পারি 64 বাই কত হবে 6। এবার 64কে আমরা যদি 6 দিয়ে যদি ভাগ করি 6কে 6 4 নামলো, তাহলে 6 0 0 4 নামলো, তাহলে কত হচ্ছে 10⁻4/6 হচ্ছে, তাহলে কত হবে সমান, উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো, সমান কত হচ্ছে সমান 64/6 মানে কত হবে 10 কত হচ্ছে 4 কত হবে 4/6। এক্ষেত্রে যদি একটু কাটাকাটি করি তাহলে 2 2 4 2 3 6 কত হচ্ছে সমান 10⁻2/3, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, বুঝছে 10⁻2/3 হচ্ছে তোমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে দেখো উপরে কিন্তু 5-এর দিকে 2 হয়ে গেছে, 6 দিকে চলে এলাম আমরা, সমীকরণ গ্রহণ করে সমাধান করো যে কোনো একটি। একের দিকে বলা আছে তোমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা আছে 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে। এবার চলো আমরা দেখতে পাচ্ছি তো আমার ব্যাগে রয়েছে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রা রয়েছে 20টি মুদ্রা রয়েছে, মোট মুদ্রার সংখ্যা 20টি। তাহলে আমরা যদি প্রথমে ব্যাগে 5 টাকার মুদ্রা ওই এক্সটি আর 10 টাকার মুদ্রা ওয়াইডি থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাগে মোট যদি 145 টাকা থাকলে তাহলে বলা হচ্ছে এক্ষেত্রে কিন্তু কোন মুদ্রার সংখ্যা কতগুলো হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এবার চলো আমরা গণিতটা সমাধান করি। প্রথমে আমরা লিখতে পারি ধরি 5 টাকার মুদ্রা আছে, 5 টাকার মুদ্রা আছে এক্সটি এবং 10 টাকার মুদ্রা আছে ওয়াইটি। তাহলে অতএব যেহেতু মোট মুদ্রা সংখ্যা সমান 20টি, অতএব x + y = কত হবে 20 হবে।
বা এখানে আমরা এক্স ইকুয়ালস টু কত করব, 20 মাইনাস কী করবো ওয়াই, এটা আমরা 1 নম্বর সমীকরণ করব। এরপর আমরা লিখব, এরপর রয়েছে আবার মোট টাকার পরিমাণ কত রয়েছে, টাকার পরিমাণ 145 টাকা, পরিমাণ সঙ্গ হবে 145 টাকা। অতএব আমরা লিখতে পারি যে 5x প্লাস 10y ইকুয়ালস টু কত হবে 145। আমরা এটাকে প্রথম শর্তানুসারে ধরতে পারি, এটা আবার এটা দ্বিতীয় শর্তানুসারে ধরতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব, তাহলে অতএব বা দিলাম আমরা এই এক্সের মানটা কিন্তু এই সমীকরণে বসাবো। তাহলে 5 ইন্টু কত হচ্ছে, 5 ইন্টু 20 মাইনাস ওয়াই প্লাস কত হচ্ছে 10y ইকুয়ালস টু 145। তাহলে এখানে যেহেতু লিখে দেবো আমরা এক্স ইকুয়ালস টু 20 মাইনাস ওয়াই, বা এবার আমরা গুণ করব, 20 5 কত হচ্ছে 100 মাইনাস 5y প্লাস 10y ইকুয়ালস টু কত হচ্ছে 145। বা এখানে 20 100 রয়েছে, 100টা ওদিকে নিয়ে চলে যাব আমরা, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, কী পরে দেখছে মাইনাস 5y প্লাস 10y, অর্থাৎ হচ্ছে প্লাস 5y হচ্ছে প্লাস 5y ইকুয়ালস টু 145 মাইনাস 100 সঙ্গত হবে 45। তাহলে 5y ইকুয়ালস টু কত পেলাম 45 পেলাম, বা y ইকুয়ালস টু কত হবে, y ইকুয়ালস টু 45 বাই কত হবে 5, 5 9 কত হবে 45। তাহলে অতএব y ইকুয়ালস টু কত হবে 9, ওয়াই এর মান 9 পেলাম। এবার আমরা 1 নং সমীকরণে y ইকুয়ালস টু 9 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কী ছিল, এক্স ইকুয়ালস টু কত ছিল, এক্স ইকুয়ালস টু 20 মাইনাস ওয়াই ছিল, বা এক্স ইকুয়ালস টু কত হবে, তাহলে 20 মাইনাস 9 সঙ্গত হচ্ছে 11। তাহলে এক্স ধরেছিলাম কি না, এক্স ধরেছিলাম 5 টাকার মুদ্রা, এক্সটি আছে, আর 10 টাকার মুদ্রা আছে ওয়াইটি। তাহলে 10 টাকার মুদ্রা কতগুলো আছে, 9টি আছে, 10 টাকার মুদ্রা 9টি আছে, আর 5 টাকার মুদ্রা কতগুলো আছে, 11টি আছে। তাহলে আমার ব্যাগে লিখতে পারি, অতএব আমার ব্যাগে 15টি 5 টাকার, 15 নয় 11টি রয়েছে, এক্স মানে কি 11টি 5 টাকার মুদ্রা এবং 9টি 10 টাকার কি রয়েছে, 10 টাকার মুদ্রা রয়েছে, বুঝেছে? তাহলে 11টি 5 টাকার মুদ্রা আর 9টি কী হচ্ছে 10 টাকার মুদ্রা, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন দেখো 6-এর 2-টা চলে এলাম। একটি 2 অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো। একটি 2 অঙ্কের সংখ্যা বলা আছে, দশক স্থানীয় অঙ্কের অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 হলে দশক স্থানীয় অঙ্ক কত হবে, তাহলে কত হবে 10 ইন্টু কত হবে 5 হবে। আবার সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, সংখ্যাটি হবে এই যে টোটাল সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কের কত গুণ হবে, 11 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো। চলো তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে সংখ্যাটি যদি বলা হচ্ছে, ধরি সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক এক্স, ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান এক্স ধরেছি। এবার বলা হয়েছে কি, বলছে দশক স্থানীয় অঙ্ক 5 হবে বলা আছে, অতএব আমরা লিখতে পারি যে একক দশক, কেমন, একক স্থানীয় অঙ্ক হবে এক্স আর দশক স্থানীয় অঙ্ক কী রয়েছে 5 রয়েছে। তাহলে অতএব আমরা সংখ্যাটি লিখতে পারি, অতএব সংখ্যাটি
হবে কি বলেছে, সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কের, বলা আছে একক স্থানীয় অঙ্কের কত গুণ, 11 গুণ। একক স্থানীয় অঙ্কের কত গুণ বলা আছে, 11 গুণ। সুতরাং আমরা সংখ্যাটি হবে লিখতে পারি, তাহলে 10 গুণিত কত হচ্ছে 10 স্থানীয় অঙ্ক 5 আর প্লাস একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে এক্স, ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু বলেছে 50 এক্স হবে। কী হচ্ছে 50, 10-এর সঙ্গে 5 যোগ করলে গুণ করলে কত হবে 50 যুক্ত এক্স, এটা হচ্ছে তোমার সংখ্যা। আবার কি বলা আছে, তাহলে একক স্থানীয় অঙ্কের সঙ্গে 11 গুণ এর অর্থ কি বলেছে, আবার কি বলা আছে, একক স্থানীয় অঙ্কের 11 গুণ করলে কী হবে, সংখ্যাটির হবে। তাহলে এক্ষেত্রে প্রশ্নানুসারে লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে 15 50 প্লাস কত হচ্ছে 50 প্লাস হচ্ছে 50 প্লাস এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 11 এক্স, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের কত গুণ বলছে 11 গুণ বলা আছে। তাহলে বা আমরা লিখতে পারি, তাহলে 11 এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 50, বা 10 এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 50, বা এক্স ইকুয়ালস টু 50/10 ইকুয়ালস টু 5। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হলো 5 হবে। তাহলে অতএব সংখ্যাটি হবে কত, সংখ্যাটি হবে সমান 50 যুক্ত কত হবে এক্সের মান 5, কত হচ্ছে 5 সমান কত হচ্ছে 55, সংখ্যাটি কত হবে, সংখ্যাটি 55 হবে। চলো পরের প্রশ্ন 7 থেকে চলে এলাম আমরা, সমাধান করো বলা আছে। এই দুটো সমাধান রয়েছে, সরল রয়েছে, এই দুটো সরল কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। চলো আমরা এই সরলগুলো সমাধান করে ফেলি। প্রথমে দেখো প্রশ্নটা তুলে ফেলেছে, আমরা কী করবো, দেখো 1/2টা এই ব্র্যাকেটের মধ্যে থাকা সংখ্যাগুলোর সঙ্গে গুণ করবো। গুণগুলো কত হবে, তাহলে এক্স বাই কত হবে 2 হবে, প্লাস 1/2 প্লাস x/3 প্লাস 2 কত হচ্ছে 3 প্লাস 1/1 মানে x/4 প্লাস 3/4 ইকুয়ালস টু কত হবে 16। বা আমরা চল সংখ্যাগুলো বাম দিয়ে রাখবো, আর ধ্রুব সংখ্যাগুলো কী হবে, এই 3টে ধ্রুব সংখ্যা ডান দিকে নিয়ে যাবো। তাহলে কী হচ্ছে x/2, চল সংখ্যাগুলো বাম দিকে থাকবে, তাহলে x প্লাস x/3 প্লাস x/4 ইকুয়ালস টু 16। আর এই ধনাত্মক রাশিগুলো কী হচ্ছে আমরা বাম দিকে নিয়ে যাবো, 1/2 মাইনাস 1/2 প্লাস চলে এদিকে গেলে মাইনাস হচ্ছে মাইনাস 2/3 মাইনাস কত হচ্ছে আচ্ছা 3/4। এবার আমরা করবো বা সমস্ত হরগুলো কী করবো আমরা লসাগু করব। তাহলে 2, 3, 4 যদি লসাগু করি কত হবে, লসাগু 12 হবে, 12 উপরে হবে 2, 6, 12 6x হবে, প্লাস 3, 4, 12 4x হবে, প্লাস x হচ্ছে 4, 3, 12 3x হবে, ইকুয়ালস টু কত হবে, তাহলে 16 সঙ্গে 4, 3, 2 এর যদি লসাগু করি এক্ষেত্রেও 12 হবে, 12 16 সঙ্গে গুণ করো, 12 16 কত হচ্ছে 192, 12 16 গুণ করলে কত হবে 192, 2 আছে 12, 2 6 6 একে 6 6 মাইনাস 3 4 4 3 4 4 2 8 হচ্ছে, মাইনাস 4 4 3 12 3 3 3 9 হচ্ছে, ইকুয়ালস কত, তোমরা 12 12টা তোলার আগে তোমরা যোগ বিয়োগ করে নাও, কত হচ্ছে, বা সবগুলো যোগ করে কত হবে 6 4 10 13 13x হচ্ছে বাই কত 12 ইকুয়ালস টু 12 থেকে 6 বাদ দেবো, বা 3টিকে যোগ করে দাও, 3টিকে যোগ করলে কত হবে 9 8 কত হবে 17 17 17 6 কত হবে 7 6 13 23, 192 থেকে 23 বাদের কত হবে, তাহলে 192 থেকে 23 বাদের কত হবে, তাহলে 16 আচ্ছা 192 থেকে 23 বাদের হচ্ছে 169 হবে, 169 বাই কত হবে 12। এবার আমরা নিচের ভরের মানগুলো কেটে দিলাম, বা তাহলে 13x ইকুয়ালস টু কত হচ্ছে 169 থাকলো, বা x ইকুয়ালস টু 169/13, 13 13 169, উত্তর কত হচ্ছে 13। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 13 হচ্ছে। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা একটু। পরের প্রশ্ন বলা হচ্ছে, পরের একটা সমীকরণ রয়েছে x/a প্লাস b প্লাস bx/b ইকুয়াল প্লাস a। এই সমীকরণ এই সমাধানটা এই সরলের সমাধানটা আমরা করব। তাহলে প্রশ্নটা তুলে ফেলেছি আমরা, এবার আমরা সমাধান করব। কী বলেছে দেখো x/a এখানে বলেছে b, তাহলে আমরা মানগুলো এক্সের চলগুলো বাম দিকে রাখবো, বা তাহলে x/a
প্লাস এক্স বাই বি এদিকে গেলে মাইনাস এক্স বাই বি হবে ইকুয়ালস টু এ আছে আর প্লাস বিটা এদিকে হবে মাইনাস বি। বা এবার আমরা হরগুলো লসও করব, তাহলে এ আর বি লসও করলে কত হবে, এ বি হচ্ছে, তাহলে উপরে এক্সের সঙ্গে বি গুণ করব, তাহলে বি এক্স হবে মাইনাস এক্সের সঙ্গে বি গুণ করব কত হবে, এ এক্স হবে ইকুয়ালস টু কত হবে, এ মাইনাস বি। বা আমরা এবার কি করব, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সটা কমন পাচ্ছি, এক্স কমন নিলাম, তাহলে বি মাইনাস এ পেলাম বাই কত হচ্ছে এ বি ইকুয়ালস টু এ মাইনাস বি। বা কত হচ্ছে, তাহলে এখানে কি যাচ্ছে দেখো, এখানে যদি মাইনাস সাইনটা আছে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লিখতে পারি যে এক্স আছে দেখো, এক্স ইন্টু বি মাইনাস এ বাই কত হচ্ছে এ বি। এখানে যদি সাইনটা যদি চেঞ্জ করে দিই কত হচ্ছে দেখো, আমরা যদি মাইনাস বিটা আর প্লাস এটা পরে লিখি তাহলে কি হবে, এক্ষেত্রে আমরা হবে তাহলে বা এক্স ইন্টু বি মাইনাস এ বাই এ বি ইকুয়ালস টু মাইনাসটা যদি কমন নিই কী হবে, মাইনাস কমন নিলে বি মাইনাস এ হয়ে যাবে, ব্যাকেট তুলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার বা আমরা কিন্তু এবার কী করবো, এর সঙ্গে এটা গুণ করবো, কী হবে তাহলে এক্স ইন্টু বি মাইনাস এ, তাহলে ইকুয়ালস টু এ বিটা এই টুলার সঙ্গে গুণ করবো মাইনাস এ বি ইন্টু বি মাইনাস এ। তাহলে এবার আমরা কী করবো, ভাগ করব, বা এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস এ বি, তাহলে বি মাইনাস এ বাই কত হচ্ছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ কেটে দাও কত হচ্ছে, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস এ বি। এটা হচ্ছে সেই রাশি যেখানে তোমরা বারবার মনে রাখবে যে বি মাইনাস এ কখনো কী হবে, তাহলে বি মাইনাস, এখানে তোমরা লিখতে পারো যে বি মাইনাস এ নট ইকুয়াল টু জিরো, বি মাইনাস এ নট ইকুয়াল টু জিরো। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা একটু। তাহলে 7 দাগেরটা হয়ে গেছে, 8 দাগের উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো দুটি বলা আছে, এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর বলা হয়েছে। চলো আমরা এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। চলো এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি কী হবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস, আমরা যদি দূরে একটু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখি এক্ষেত্রে হবে, প্লাসের সূত্র আছে, সুতরাং এখানে যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে হবে তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্ষেত্রে প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এক্ষেত্রে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি বাদ দিই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, তাই না, তাহলে এক্ষেত্রে কী হবে, এটা মাইনাস হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার। এক্ষেত্রে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্লাস এক্স ওয়াই ইন্টু আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার যদি আমরা সাজিয়ে নিতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমাদের কোনটা হবে, এটাও থাকতে পারে আনসার, এটাও হতে পারে আনসার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, তারপরে প্রশ্ন দেখো বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস 4xy। চলো আমরা এই উৎপাদকটা আমরা বিশ্লেষণ করি। তাহলে চলো বলা হচ্ছে দেখো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, এবার আমরা কী করব, এবার এই দুটো রাশি আমরা কী করব, গুণ করব, এই দুটো রাশি আমরা গুণ করব, তাহলে গুণ করলে মানটা কীরকম হবে, চলো আমরা গুণটা করে ফেলি। তাহলে আমরা যদি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান যদি গুণ করি, এই দুটো গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে মাইনাস ওয়াই স্কোয়ার আবার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, একে এক হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে প্লাস ওয়ান, আর তার শেষে থাকছে মাইনাস 4টাকে আমরা ভেঙে ফেলবো, তাহলে মাইনাস 2xy আবার মাইনাস 2xy করতে পারি আমরা, ঠিক আছে। এবার আমরা এভাবে গণিতটা সমাধান করতে পারি। দেখো ইকুয়ালস টু দেবো প্রথমে, দেওয়ার পর আমরা
তাহলে দেখতে পাচ্ছি আমরা এক্স ওয়াইটা একটা নিয়ে নেব, একটা মাইনাস এক্স ওয়াইটা একটা নিয়ে যদি সাজিয়ে নিই তাহলে কী হবে, তাহলে এখানে থাকবে তাহলে এক্স ওয়াইটাকে হোল স্কোয়ার করে নেব, তাহলে এক্স ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে মাইনাস 2xy একটা নেব, 2xy তার কী হচ্ছে, তাহলে 2xy হলে এক্ষেত্রে কী হবে, +1টা একটা নিয়ে নিই, তাহলে +1 একটা নিয়ে নিলাম, +1 একটা নিলাম। তাহলে এর মধ্যে কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার পড়ে আছে, প্রথমে আমরা দেখি যদি লিখি -x² তারপরে কী হচ্ছে -2xy, তাহলে -y² যদি দিই সেক্ষেত্রে আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এক্ষেত্রে হবে, তাহলে এক্ষেত্রে হবে x - xy, এটা মাইনাস সূত্র হয়ে যাবে। আমরা এটা যদি ব্র্যাকেট করে নিই বা এটা যদি ব্র্যাকেট করে নিই, এই টোটাল রাশিটাকে এভাবে হবে, তাহলে কী হবে x - 1 এর কী হবে, x - 1 এর আমরা প্রথমে কী করে নিই, হোল স্কোয়ার করে নিই, x মাইনাস আছে x - 1 এর হোল স্কোয়ার, এখানে মাইনাসটা তুলে দিই, এই টোটাল রাশিটাকে নিয়ে কী করলাম আমরা xy - 1 এর হোল স্কোয়ার করলাম। আবার এই টোটাল রাশিটাকে যদি ব্র্যাকেট করে নিই কীভাবে হতো, মাইনাস কী হবে, তাহলে x² + 2xy + y² যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এভাবে হতো। তাহলে আমরা লিখতে পারি তাহলে xy - 1 এর হোল স্কোয়ার মাইনাস, এটা সূত্র হচ্ছে x + y এর হোল স্কোয়ার, তাহলে এটাকে a স্কোয়ার, এটা যদি বি স্কোয়ার বলি তাহলে সেক্ষেত্রে হবে তাহলে a + b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, অর্থাৎ a + b × a - b এভাবে হবে। তাহলে এভাবে করলে আমরা লিখবো তাহলে xy - 1 প্লাস x + y ইন্টু আবার xy - 1 মাইনাস x - y। এবার আমরা একটু সাজিয়ে যদি নিই বিষয়টা, যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই সেক্ষেত্রে হবে, দেখো সেক্ষেত্রে এই মানটাও থাকতে পারে বা একটু, তাহলে তোমাদের যে অ্যান্সারটা থাকছে সেই অ্যান্সারটা তোমরা এখানে বসাবে। তাহলে আমরা যদি -1টা যদি শেষে লিখি তাহলে কীভাবে হবে, তাহলে xy + x + y - 1 একটা হলো, আবার xy - x - y - 1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের উৎপাদক দেখি, আরেকটা উৎপাদক রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমি, দেখো a² - b² - 4ac + 4bc। চলো আমরা এই উৎপাদকটা বিশ্লেষণ করি। দেখো প্রশ্ন তুলে বলেছি এই টোটালটাকে আমরা কি a² - b² সূত্র অনুযায়ী ফেলবো আমরা, তাহলে a + b × a - b। এক্ষেত্রে দেখো 4cটা আমরা কমন নেব, 4c যদি -4cটা যদি আমরা কমন নিই কী হবে, তাহলে 4c কমন নিলে কী হবে, a - b পড়ে থাকবে, কী হবে a - b পড়ে থাকবে, a - b, তাহলে ইকুয়ালস টু দিলাম আমরা। দেখো কমন কী আছে, দেখো -a - bটা কমন আছে, a - bটা কমন নিলে কী পড়ে থাকছে, তাহলে a - bটা যদি আমরা কমন নিই কী পড়ে থাকছে, তাহলে a + b - 4c পড়ে থাকছে। তাহলে কী হলো, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে 8-এর দিকেরটা উৎপাদক কমপ্লিট হয়ে গেছে, 9 থেকে চলে এলাম আমরা। 9 থেকে কী বলা আছে, দেখো জ্যামিতিগুলো পড়ে থাকছে, PQRS চতুর্ভুজ আঁকো। এখানে PQRS একটা চতুর্ভুজ অঙ্কন করবে, PQর মান হবে 6 সেমি, আর QR এর মান থাকবে কত হবে, QR থাকবে 4.5 সেমি, আর PS থাকবে 5.5 সেমি, আর PR = 9 সেমি হবে, আর QS থাকবে 7 সেমি। এবার চলো আমরা যদি PQRS যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি, আমরা সাপোজ যদি একটা আলাদাভাবে আমরা জ্যামিতি করার আগে যদি প্রথমে আমরা যদি সাপোজ একটা আলাদাভাবে প্র্যাকটিসের মতো যদি করে নিই, PQRS একটা চতুর্ভুজ অঙ্কন করি, তাহলে এভাবে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই, এটা একটা চতুর্ভুজ মনে করো, আর PQ কোন দিকে লেখা যায়, দেখো সবথেকে বাহুর মান যেটা বেশি হবে সেটা বৃহত্তম বাহু লিখবে, PQ বলা আছে PQRS, আমি এইরকম লিখলাম। তাহলে এখানে কি কি মান দেওয়া রয়েছে দেখো, এখানে দেখছে PQ বলা হচ্ছে, PQ কত বলছে 6 সেমি, আর QR বলা হচ্ছে QR = 4.5 সেমি বলা হচ্ছে, আর PS বলা হচ্ছে কত 5.5 সেমি, আর PR = 9 সেমি। এবার QS কত হচ্ছে, QS = কত হবে 7 সেমি। বলছে PR বলা আছে, দেখো এই PR এর কর্ণ অঙ্কন করতে বলা হচ্ছে। তাহলে আমরা প্রথমে কিন্তু কর্ণটা আগে অঙ্কন করব। তাহলে এক্ষেত্রে চতুর্ভুজটা ঠিক একই রকম হবে। তাহলে আমরা প্রথমে কর্ণটা অঙ্কন করব, 9 সেমি দৈর্ঘ্যের কর্ণ প্রথমে অঙ্কন করব, সেটা থাকবে কি P আর R, P আর কি এটা 9 সেমি হয়ে গেল। এরপর বলা হচ্ছে দেখো
পি কিউ বলা হচ্ছে, দেখো পি কিউ 6 সেমি। তোমরা প্রথমে প্রত্যেকের স্কেল দিয়ে প্রত্যেকের দৈর্ঘ্য তোমরা মেপে নেবে, পেন্সিল কম্পাস দিয়ে তোমরা কি প্রত্যেকের মান নিয়ে এখানে বসাবে, ঠিক আছে। তাহলে চলো, বলেছে প্রথমে পি কিউ বলা আছে, উপরে দেখতে পাচ্ছি কিউ, কিউ আছে, কিউ উপরে বিন্দুটা হচ্ছে কিউ, তাই না। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই এইভাবে বসবে। তাহলে পি কিউর মান কত আছে দেখি, পি কিউ কত হচ্ছে 6 সেমি। এই 6 সেমি মনে করো এটা 6 সেমি স্কেল দিয়ে আমরা টেনে নিয়েছি, 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ টেনে নিয়েছি। আমরা পেন্সিল কম্পাস সাহায্যে মাপ নিয়ে আমি এখানে এই বিন্দুতে কাঁটা বসে এখানে কেটে দেবো। এটা 6 সেমি হয়ে গেল, মনে করো এটা 6 সেমি হয়ে গেল। এবার বলা আছে এবার আর কিউ বা কিউ আর কত আছে 4.5 সেমি। এবার এটা মনে করো 4.5 সেমি আছে, 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ। তাহলে এর মাপ নিয়ে আমি কি আর বিন্দুতে বসে এখানে কেটে দেবো, কেটে দিয়েছি। তাহলে এই দুটোকে আমরা কি যুক্ত করব, এই বিন্দু দুটোকে সরি চলে গেছে, ভেঙে গেছে, এই দুটোকে আমরা যুক্ত করলাম, আর এর নামকরণ করে হলো কী হলো, কিউ হলো, বোঝা গেছে। তাহলে পি কিউ কত ছিল, পি কিউ এখানে কত ছিল 6 সেমি ছিল। পি কিউ পি বিন্দুতে বসে কিউটা কেটে নিয়েছি। আর পি আর হচ্ছে এটা হচ্ছে কর্ণ, পি কিউ আর এস চতুর্ভুজের কর্ণ। আগে প্রথমে আমরা কর্ণটা অঙ্কন করে নেবো, বোঝা গেছে। তাহলে পি আর কর্ণটা আমরা প্রথমে টেনে নিয়েছি। এবার কিউ আছে, এই এখানে আছে কিউ, অর্থাৎ পি কিউর মানটা কত বলা আছে, দেখো পি কিউ হচ্ছে 6 সেমি, আমরা 6 সেমি দৈর্ঘ্যের মাপটা আমরা কেটে নিয়েছি। তারপর হচ্ছে কিউ আর কত বলা আছে, কিউ আর বলছে 4.5 সেমি। আবার 4.5 সেমি মাপটা নিয়ে আমরা আর বিন্দুতে বসে আমরা কেটে নিয়েছি। এটা কত হলো 4.5 সেমি থাকবে, আর এটা হবে 6 সেমি থাকবে, আর এটা হবে 9 সেমি। এবার নিচে দুটো বাহু আছে, পিএস আছে আর আর এস আছে, পিএস আছে আর আর এস আছে। এখানে দেখতে পাচ্ছি, দেখো এই দুটো মান কিন্তু হয়ে গেছে, 3টে মান হয়ে গেছে, বাকি আছে পিএস আর কিউএস। তাহলে কী হচ্ছে, কিউএস বলা হচ্ছে, দেখো কিউএস কত 7 সেমি, অর্থাৎ এই বাহুটার মান বলা হচ্ছে 7 সেমি বলা হচ্ছে, এই বাহুটার মান কত হচ্ছে 7 সেমি বলা হচ্ছে, বোঝা গেছে। তাহলে পিএস নিশ্চয়ই নিচের দিকে কোনটা এস থাকবে, এটা এস থাকবে। এই বাহুটার মান কত বলা হচ্ছে এস সেমি। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, তাহলে প্রথমে পিএস দেখি কোথায় আছে, পিএস এই মানটা কি পিএস আছে, আর কিউএস আছে, দেখো কিউএস কোথায় আছে, কিউএস এটা আছে 7 সেমি, আর পিএস আছে কত হবে, পিএস 5.5 সেমি। তোমরা কী করবে, যে প্রথমে পিএস এর মানটা নাও, পি বিন্দুতে বসিয়ে পিএস কত আছে, পিএস 5.5 সেমি আছে, মনে করবো এটা আছে 5.5 সেমি। স্কেল দিয়ে তোমরা সঠিক মানটা তোমরা স্কেল দিয়ে সঠিক সেন্টিমিটারটা তোমরা স্কেল দিয়ে মেপে নেবে। 5.5 সেমি, এটা কী বলা আছে 5.5 সেমি আছে পিএস, এটা আছে নিশ্চয়ই পিএস হবে, এই পিএস এর দৈর্ঘ্য হবে। আর পিএসটা দেখো এখানে পিএস বিন্দু, দেখো পিএস বিন্দু মনে করো এখানে একটা পিএস বিন্দু আছে। তাহলে মনে করো আমরা পিএস এর দৈর্ঘ্য কত হচ্ছে 5.5 সেমি, আমরা পেন্সিল কম্পাসে নিয়ে পি বিন্দুতে বসে এখানে কেটে দিলাম, এটা মনে করলাম আমরা কত হবে, এটা আছে 5.5 সেমি। আর বলা আছে কিউএস বলা হচ্ছে 7 সেমি, মনে করো এটা হচ্ছে 7 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ, 7 সেমি। পেন্সিল কম্পাস দিয়ে তোমরা 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ মাপ নাও, নিয়ে এস বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে কেটে দাও, ঠিক আছে, এখানে কেটে দেবে। এটা কত হয়ে গেল, এটা 7 সেমি হয়ে গেল। আর এখানে পিএস যুক্ত করে দাও, আর এখানে আর এস যুক্ত করে দাও, বুঝছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমরা চতুর্ভুজটি অঙ্কন করবে। এবার চলো, এবার বলা আছে 9 সেমি, দেখো এরপরে পরের দিকে জ্যামিতি হচ্ছে বিইএসটি, বেস্ট একটা কি হচ্ছে, বেস্ট একটা রম্বস অঙ্কন করতে বলা হচ্ছে। আর সেখানে বলা হচ্ছে বেস্ট রম্বস আঁকো যার বিএস ইকুয়ালস টু 6.5 সেমি বলা আছে। আর বলা হচ্ছে আর ইটি বলা আছে কী আছে, ইটি বলা হচ্ছে 5.3 সেমি। আমরা জানি যে আমরা যদি রম্বস একটা যদি অঙ্কন করি, দেখো ভালো করে এখানে ছোট্ট করে আমি রম্বসটা না একটু পাতা উল্টে আমি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো একটা রম্বস আমরা ঠিক এইরকম হয়ে থাকে জানি, রম্বসের বৈশিষ্ট্য নিশ্চয়ই প্রত্যেকে জানি যে রম্বস এক প্রকার কী হচ্ছে বর্গক্ষেত্র। তা বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হয়, আর রম্বসের 4টি বাহু সমান হয়, কিন্তু কোণগুলো অসমান হয়। রম্বসের যে কোনো বিপরীত কোণ দ্বয় কী হচ্ছে সমকোণ হবে, যে কোনো দুটি বিপরীত কোণ কী হবে পরস্পর সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে মনে করলাম এই দুটো কোণ কী হচ্ছে 90 ডিগ্রি সমকোণ হয়েছে। আমরা কি বলেছে, আমাদেরকে বলা হয়েছে যে বেস্ট বিইএসটি নামকরণ করে দিলাম। এখানে বলা আছে সব থেকে বেশি হচ্ছে 6.5 বিইএসটি, অর্থাৎ কর্ণটা সব থেকে বেশি হচ্ছে 6.5। আমি এই মানটা নিলাম বিইএসটি। কী কী মান রয়েছে, বিএস রয়েছে কত, বিএস হচ্ছে 6 সেমি, আর কিউ তারপরে হচ্ছে 6 বিএস বলছে 6.5 বলা হচ্ছে, আর ইটি বলা হচ্ছে সমান 5.3।
মনে রাখবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই দুটি কোণ সর্বদা কত হবে, এই 4টি কোণ উৎপন্ন হচ্ছে, 4টি কোণ সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কি বললাম, বিএস বলেছে 6.5 সেমি, অর্থাৎ বিএস কোনটা, এটা হচ্ছে বিএস, আর ইটি কোনটা, ইটি এটা। ইটিটা আগে অঙ্কন করতে পারো, অথবা বিএসটা আগে অঙ্কন করতে পারো, এই সোজাসুজি। তাহলে আমরা বিএসটা অঙ্কন করবো আগে, প্রথমে ইটিটা অঙ্কন করে নিচ্ছি। 5.3 সেমি নিয়েছি, মনে করলাম এটা 5.3 সেমি। দেখে রেখাটা অঙ্কন করেছি। আমরা জানি এই দুটি বাহুর মান প্রত্যেকে সমান হবে। আর বলা হচ্ছে কি যে বিএস বলেছে 6.5 সেমি, বিএস বলা হচ্ছে 6.5 সেমি। তাহলে এক্ষেত্রে কিন্তু বিএস 6.5 সেমি অঙ্কন করবে এভাবে। যদি আমরা এর সমদ্বিখণ্ডিত করতে হলে অনেকটা সমস্যা হবে, তাই না? আমরা যদি বলা আছে বিএস, আমরা যদি এইভাবে লিখি, তাহলে বিএস ইটি যদি এইভাবে হতো, তাহলে এসটি যদি হতো, আচ্ছা রম্বসটা যদি ঠিক আমরা এইরকম লিখতাম না, তোমরা প্রথমে কি করবে, প্রথম বিটি সরলরেখাংশ আমরা একটা স্কেল দিয়ে আমরা বি একটা সরলরেখা অঙ্কন করলাম। আমরা উপরের দিকে আমরা কি বিএস 6.5 সেমি, আমরা 6.5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিলাম। তাহলে আর একটা কি স্কেল দিয়ে অঙ্কন করলাম, আর একটা হচ্ছে গিয়ে তোমাদের 5.3 সেমি। তাহলে 6.5 হচ্ছে কি বিএস হচ্ছে, আর 5.3 হচ্ছে ইটি হচ্ছে। এরপর দেখো আমরা প্রথমে লিখলাম কি, এটা মনে করি আমরা ইটি নিলাম, এখানে কেটে নিলাম। কত হবে, 5.3 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ পেন্সিল কম্পাস আছে, এখানে মাপ নিয়ে কেটে নিয়ে আমরা ই বিন্দুতে বসে কেটে নিলাম। মনে করলাম যে এটা হচ্ছে তোমাদের ই, আর টি এটা হচ্ছে টি বিন্দু। এবার দেখো এই ইটিকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট মাপ নাও পেন্সিল কম্পাসে নিয়ে আমরা কী করবো, উপর নিচে এদিকে কেটে নেব। ই বিন্দুতে কাটা বসিয়ে এখানে কাটবো, আবার ই বিন্দুতে বসিয়ে আমরা নিচের দিকে কেটে নেব। তা নিচের দিকে কেটে নিলে কী হবে, আমরা ই বিন্দুতে একই দৈর্ঘ্যের আমরা মাপ করে নিলাম, এখানে কাটলাম আর এখানে কাটলাম, আর একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটলাম, আবার এখানে বসিয়ে এখানে কাটলাম। এবার আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা হবে কি, আমরা দেখেছি কি বিএস, এটা হবে কি বিএস হবে। তাহলে এটা যে ইটি হয়ে গেছে, ইটি কত ছিল, ইটি ছিল গিয়ে 5.3। এবার 5.3 মানে কি এইটুকু অংশ হচ্ছে 5.3, বোঝা গেছে? এইটুকু অংশ 5.3, আবার এইটুকু ইটি 5.3 হলে এর সমদ্বিখণ্ডিত অর্থাৎ অর্ধেক কি হচ্ছে, তাহলে 5.3 অর্ধেক কত হয় আমরা জানি। তাহলে এখানে কিছু হচ্ছে গিয়ে 2.5 সামথিং কিছু হবে, তাহলে এইটুকু মান হবে। এবার আমরা কি করব, এবার এখানে উপরটা হবে বি, আচ্ছা এটা হবে কি এস। এবার বিএসের দৈর্ঘ্য কত বলেছে 6.5কে আমরা অর্ধেক করব। তাহলে 6.5-এর অর্ধেক মানটা নিতে হলে কী হবে, 6.5-এর অর্ধেক মানটা এখানে বসিয়ে এদিকে কাটো, আবার অর্ধেক মানটা এখানে বসিয়ে এদিকে কাটো। মনে করো এই টোটালটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6.5 সেমি। এবার ই আর বি যুক্ত করো, আর বি আর টি যুক্ত করো, আর এস আর টি যুক্ত করো, আর ইএস যুক্ত করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের রম্বস, ঠিক আছে? মনে রাখবে বিএস বা ইটির অর্ধেক, ইটি তো অর্ধেক করার প্রয়োজন নেই, সমদ্বিখণ্ডিত করা হয়েছে। সুতরাং এবার কী করবো আমরা, যে আমরা ইটি সরলরেখার উপর যে আমরা লম্ব অঙ্কন করেছি বিএস কর্ণ, আচ্ছা বেস্টের তোমাদের বেস্টের যে একটা কর্ণ হচ্ছে বিএস, এই কর্ণ কিন্তু আমরা কত সেমি ছিল, 6 সেমি ছিল। 6 সেমিকে আমরা কি সমদ্বিখণ্ডিত করে এখানে কেন্দ্রে আমরা ও দিলাম, ও দিয়ে এখানে অর্ধেক অর্থাৎ 6.5-এর অর্ধেক মাপ নিলাম। তাহলে 6.5-এর এর অর্ধেক মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে আমরা কী করবো, 6.5 মনে করবো, 6.5 একটা রেখা অঙ্কন করলে, এখানে 6.5 রেখা অঙ্কন করলে একে অর্ধেক করতে হলে আমরা কী করবো, যে 6.5-এর অর্ধেক করতে হলে আমরা এখানে পয়েন্ট দেবো আর এখানে পয়েন্ট দেবো। দেখো এর অর্ধেক করবো, একটা নির্দিষ্ট মাপ নিয়ে এখানে কাটবো একইভাবে, আর এখানে বসিয়ে আমরা একইভাবে এদিকেও কাটবো। দুদিকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা যুক্ত করলাম। দেখো এইটুকু মান হচ্ছে 6.5-এর, আর হচ্ছে 6.5 যদি হয় এইটুকু তার অর্ধেক হবে। এখানে পেন্সিল কম্পাস বসিয়ে আমরা এখানে বসে কেটে দেবো, আবার এই একই মান নিয়ে আমরা নিচে কেটে দেবো। তাহলে এটা কী হলো, 6.5-এর অর্ধেক হয়ে গেলো। এবার আমরা রম্বস অঙ্কন করতে পেরেছি। তাহলে বোঝা গেছে তোমাদের রম্বসটা তোমরা কীভাবে অঙ্কন করবে। চলো পরের প্রশ্ন কী আছে একটু দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখতে পাচ্ছি 9-এর দাগের 3-এর দাগের প্রশ্নটা বলছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আঁকো যার সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 6.6 সেমি ও 4.8 সেমি। তাহলে চলো এটা অত্যন্ত সহজ, কীভাবে অঙ্কন করবে।
আমরা জানি আয়তক্ষেত্র কীভাবে হয়, আয়তক্ষেত্র ঠিক এইরকম হয়, আয়তক্ষেত্র ঠিক এইরকম হয়, তার এক জোড়া দৈর্ঘ্য এক জোড়া প্রস্থ থাকবে। এখানে দুটো মান দেওয়া রয়েছে, একটা মান রয়েছে কত, একটা মান দেওয়া রয়েছে তোমাদের 6.6, একটা মান, অর্থাৎ ধরো এটা দৈর্ঘ্য থাকবে 6.6 সেমি, আর একটা থাকবে 4.8 সেমি, ধরো এটা 4.8 সেমি। তাহলে নিশ্চয়ই এটা হবে দৈর্ঘ্য, এটা হবে প্রস্থ। তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্যটা অঙ্কন করলাম, আমরা প্রথমে 6 সেমি আমরা কেটে নিলাম, এখানে পেন্সিল কম্পাস বসিয়ে, এখানে পেন্সিল কম্পাস বসিয়ে তোমরা 6.6 সেমি এখানে বিন্দু বসিয়ে কেটে নাও। মনে করো এটা হচ্ছে 6.6 সেমি, এটা হবে কি, নামকরণ করে দাও এ, এটা হচ্ছে বি। আচ্ছা, এ বি কত হচ্ছে 6.6 সেমি, 6.6 সেমি হচ্ছে আমরা কেটে নিলাম। এবার এই এ বিন্দুতে একটা তোমরা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। এরকম স্টেট তোমরা প্রত্যেককে অন্তত 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। একই মাপে তোমরা দুবার কেটে দাও, এই একই মাপ নিয়ে তোমরা স্ট্রেট কিন্তু 90 ডিগ্রি কোণ একটা অঙ্কন করে ফেলো। হয়েছে? তাহলে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কত বলেছে 4.8 সেমি, আমরা এটা কেটে নিলাম 4.8 সেমি, এই বিন্দুতে বসে এখানে কেটে নিলাম, এটা মনে করলাম এটা 4.4 সেমি, 4.8 সেমি, ঠিক আছে, কেটে নিয়েছে। এবার দেখো এর মাপ নাও, অর্থাৎ দৈর্ঘ্য কত হবে 6.6 সেমি মাপ নাও, নিয়ে এই বিন্দুতে বসিয়ে তোমরা এই সোজে কেটে দাও। তাহলে এদিকে কেটে যে কাটা হয়ে যাবে, আর 4.4 সেমি মাপটা নিয়ে তোমরা বি বিন্দুতে বসে কেটে দাও, বি বিন্দুতে বসে কেটে দাও। তাহলে মনে করো এটা হচ্ছে চতুর্ভুজ হয়ে গেল সমান। আয়তক্ষেত্র আমরা জানি কি প্রতিটি কোণ সমকোণ হয়ে থাকে, তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হয়ে গেল। তাহলে কি হলো, এ বি সি আর ডি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যার এক জোড়া দৈর্ঘ্য হচ্ছে কত 6.6 সেমি, আর এক জোড়া প্রস্থ হচ্ছে 4.8 সেমি, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 বছরের পড়ার বই ও গল্পের বই বিক্রির তালিকা নিচে দেওয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তোমরা অবশ্যই ক্লাস অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করেছো, অন্তত এগুলো করার আর প্রয়োজন নেই। তোমাদের যদি প্রয়োজন হয়, যারা হয়তো দ্বিস্তম্ভ লেখচিত্র এখনও করতে পারো নি, তাদের জন্য আমি অবশ্যই একটা ভিডিও বা একটা ক্লাস করে তোমাদের জন্য এটা করে দেওয়ার চেষ্টা করব। আর এটাও পরেরটাও দেখতে পাচ্ছি দ্বিস্তম্ভ লেখচিত্র, আর এই দুটো তোমাদের জন্য দেওয়া থাকলো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, কেমন। পরের প্রশ্ন দেখো, 11 থেকে প্রশ্ন চলে এলাম। রম্বস ও বর্গক্ষেত্রের দুটি সাদৃশ্য ও একটি পার্থক্য লেখো। রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি সাদৃশ্য ও একটি পার্থক্য। চলো রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি সাদৃশ্য আর দুটি পার্থক্য আমরা দেখি। দেখো এই রম্বস বর্গক্ষেত্রের পার্থক্যটা তোমরা পেয়ে যাবে 237 নম্বর, তোমার টেক্সট পেয়ে 237 নম্বর পেজের পেয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রথমে রম্বসের, দেখো রম্বস কাকে বলে, যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস। আর বর্গক্ষেত্র কাকে বলে, যে আয়তক্ষেত্রে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলা হয়। চিত্র রয়েছে পাশে, দুটো চিত্র রয়েছে। প্রথমে আমাদের কি বলা হচ্ছে পার্থক্য, প্রথমে পার্থক্যটা খুঁজে নিই। দেখো এর এই 2 নম্বর 3 নম্বর, এরও 2 নম্বর 3 নম্বর, কিন্তু এই দুটো পরস্পর পার্থক্য রয়েছে। দেখো রম্বসের ক্ষেত্রে পার্থক্য, প্রথম পার্থক্য হবে বিপরীত কোণগুলির পরিমাপ সমান, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো প্রতিটি কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে প্রথম 1 নম্বর পার্থক্য পেয়েছি, সংখ্যাগত দিক দিয়ে একটা পার্থক্য পেয়েছি। আর 2 নম্বর পেলাম কি, যে বিপরীত কোণগুলি, রম্বসের বিপরীত কোণগুলির পরিমাপ কি সমান হয়, আর এক্ষেত্রে এর প্রতিটি কোণের পরিমাপ কিন্তু 90 ডিগ্রি করে হয়, অর্থাৎ সমকোণ হয়, ঠিক আছে। আর 2 নম্বর পার্থক্য দেখো, 3 নম্বর পার্থক্য, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কী হয়, পরস্পর অসমান হয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান হয়ে থাকে, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়ে থাকে। এটা তোমাদের পার্থক্য হয়ে গেল। বাদবাকি সাদৃশ্য থাকছে কি, দেখো এর 1 নম্বর আর 4 নম্বর, আর এরও 1 নম্বর আর এর 4 নম্বর সাদৃশ্য থাকছে, ঠিক আছে। তাহলে 1 নম্বর সাদৃশ্য কী হবে, সকল বাহু দৈর্ঘ্য সমান হয় রম্বসের ক্ষেত্রে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহু দৈর্ঘ্য কী হয়, সমান হয়, ঠিক আছে। আর 4 নম্বর অর্থাৎ 2 নম্বর সাদৃশ্য দেবে তোমরা, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমান্তরালে খণ্ডিত করে, কারণ রম্বসের। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমান্তরালে খণ্ডিত করে। তাহলে দুটোর সাদৃশ্য কি একই হচ্ছে। আমাদের কাছে চাওয়া হয়েছিল কি না, দুটি করে আমাদের দুটি সাদৃশ্য আর দুটি বৈসাদৃশ্য বা পার্থক্য আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। রম্বস বর্গক্ষেত্রের দুটি সাদৃশ্য ও একটি পার্থক্য বলেছে, আমি দুটো পার্থক্য খুঁজে দিয়েছি, দুটো না তিনটি, একটি সংজ্ঞা দিয়েছি, আর দুটি কোণগত দিক দিয়ে আর দুটি কর্ণগত দিক দিয়ে আমি পার্থক্য করে দিয়েছি। চলো পরের প্রশ্ন কী বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার ও প্রস্থ এত মিটার, আয়তক্ষেত্রের পরিসীমায় ক্ষেত্রফল নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি দেওয়া রয়েছে আমাদের 2 নম্বর প্রশ্নে, 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য রয়েছে সমান কত হবে 4x + 1 মিটার রয়েছে। আর প্রস্থ কি রয়েছে, প্রস্থ সমান কত হবে 3x মিটার। তো দৈর্ঘ্য 4x + 1 মিটার, 4x + 1 মিটার রয়েছে দৈর্ঘ্য, আর প্রস্থ রয়েছে 3x মিটার রয়েছে। এবার পরিসীমা, আমরা আয়তক্ষেত্রের পরিসীমা জানি কি, পরিসীমা জানি আমরা 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 2 × দৈর্ঘ্য কত আছে 4x আছে, 4x + 1 প্লাস যুক্ত হচ্ছে 3x মিটার সমান দেব আমরা, এটা পরিসীমা বের করলাম। এবার কী হবে, আপনার 2 × আমরা করলাম, এবার ব্র্যাকেটটা তুলব, দ্বিতীয় বন্ধনী দিল, তাহলে 4x + 1 + 3x ক্লোজ। আমরা যদি 2 গুণ করে দিই কত হচ্ছে, তাহলে 4 দুগুণে 8, 8x + 2 প্লাস 3 দুগুণে কত হবে 6, 6x। তাহলে এবার কী হবে, সমান 8 6 কত হবে 14, 14x কত হবে +2, 14x + 2 মিটার। এটা হচ্ছে তোমাদের পরিসীমা বেরোলো, এটা হচ্ছে তোমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। এবার ক্ষেত্রফল বের করতে হবে। চলো ক্ষেত্রফল কী বলা আছে, দৈর্ঘ্য যেহেতু রয়েছে আমার কাছে, দৈর্ঘ্য রয়েছে 4x + 1 রয়েছে, অতএব ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল সমান কত কী হবে, ক্ষেত্রফল সমান হবে তাহলে 4x + 1 ইন্টু কী হবে ইন্টু প্রস্থ 3x বর্গ মিটার, বর্গমিটার সমান আমরা গুণ করব, তাহলে 4 × 3 = 12, 12x² প্লাস 3 × 3 3x। তাহলে এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল কী হচ্ছে 12x² প্লাস 3x বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলেছে, 3 দিকের প্রশ্ন 11-3, x এর পাওয়ার বলছে a + b ইন্টু a - b ইন্টু x এর পাওয়ার b - c ইন্টু b + c, আর x এর পাওয়ার c - a ইন্টু c + a। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে আমাদের দেওয়া রয়েছে প্রবলেমসটা, বলছে x এর পাওয়ার বলা আছে, x এর পাওয়ার a + b ইন্টু a - b ইন্টু আবার x এর পাওয়ার রয়েছে b - c ইন্টু b + c ইন্টু আবার x এর পাওয়ার বলছে c - a ইন্টু c + a সমান দেব আমরা, সমান দিয়ে a + b ইন্টু a - b সূত্র হচ্ছে তাহলে a² - b² সূত্র ইন্টু আবার দেখো এই x এর পাওয়ার কী হচ্ছে b - c মানে কি b² - c² ইন্টু আবার এই ক্ষেত্রেও দেখো x এর পাওয়ার হচ্ছে c² - a²। এবার সমাধানের রাশির পাওয়ার কী হয় বা ঘাতগুলো কী হয় যোগ হয়, এবার আমরা যোগ করব, তাহলে এক্সটা কমন নিলাম, তাহলে a² - b² প্লাস b² - c² প্লাস c² - a² ইকুয়ালস টু কী হবে, তাহলে প্লাস a² আর মাইনাস a² মাইনাস b² প্লাস b² মাইনাস c² প্লাস c² কেটে গেল, কেটে 0 থাকলো। তাহলে x এর পাওয়ার 0 সমান কত হচ্ছে সমান 1। যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে কী হবে, মান হবে 0 হবে, ঠিক আছে, যেটা এই মডেল স্কুলে আমরা প্র্যাকটিস করেছি। পরের প্রশ্ন দেখি আমরা, আইভির প্রশ্ন দেখো, রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত, রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত, রম্বসের কর্ণদ্বয়ের সর্বদার মান, আচ্ছা রম্বসের কর্ণদ্বয় সর্বদার মান কী হয়, কর্ণদ্বয় কিন্তু আচ্ছা মান সমান, এর সত্য না মিথ্যা, এটা কিন্তু মিথ্যা হবে। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সর্বদা অসমান হয়, সমান নয়। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কিন্তু সমান হয়, কিন্তু রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পর অসমান হবে, বুঝছে। এটা হলো একটা প্রশ্নের সমাধান হলো। এবার এর সঙ্গে যে আর একটা প্রশ্ন রয়েছে, দেখো তার ঘূর্ণন প্রতিসাম্য বলেছে, আচ্ছা ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত, এক্ষেত্রে আমরা কী করবো না, প্রথম প্রশ্নটা দেখি আমরা, রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত, তাই রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, দেখো যেহেতু রম্বসের বিপরীত একজোড়া বিপরীত কোণ দিয়ে পরস্পর সমান হলে, রম্বসের একজোড়া বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে কিন্তু তার
তার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে 2 হতে পারে হবে। তাহলে এখানে টোটাল কোণের মান কত হলো 4টি কোণ হচ্ছে। দেখো এক্ষেত্রে যদি সমকোণ 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে হবে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে। দেখো এদিক দিয়ে যদি ভাঁজ করো ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হচ্ছে 2 হচ্ছে। তাহলে 2 হলে কী হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে কি যে রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে। মাত্রা 2 হলে কী হবে, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 হলে তাহলে কী হবে, তাহলে অতএব ঘূর্ণন রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে। তাহলে আমরা 360 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে, তাহলে কত হচ্ছে সমান 180 ডিগ্রি। তাই রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। আর তারপরে প্রশ্ন বলা আছে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে অর্থাৎ বহুভুজটির কী হবে, প্রতিসাম্য মাত্রা হবে। অতএব বহুভুজটির ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা সমান কত হবে, আমরা 360কে আমরা কত দিয়ে ভাগ করব। এখানে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কতগুলো হবে, 0 কেটে দিলাম, 6 6 36, 6 কত হবে, 6টি হবে। কটা হবে, 6টি হবে। তার সঙ্গে আরেকটা প্রশ্ন যে রয়েছে, তার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পেলাম, 6টি পেলাম। আর এর সঙ্গে যে আরেকটা প্রশ্ন রয়েছে ঘূর্ণন প্রতিসাম্য আচ্ছা মাত্রা 6টি হবে না, 6টি দেবে। আর রম্বসের কর্ণদ্বয় সর্বদা সমান, এটা কিন্তু মিথ্যা। এটা কিন্তু কী হচ্ছে, মিথ্যা। কী আছে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান, বুঝছে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা আছে যে সরল করো 11/5 দেখো সরল করো। এই যে টোটাল যে রাশিগুলো দিয়েছে সরল করতে বলা হচ্ছে, চলো আমরা সরলটা করে ফেলি। তাহলে রয়েছে দেখো যে √9/64, তারপরে প্লাস √25/64 মাইনাস দিয়ে ব্র্যাকেট স্টার্ট প্রথম বন্ধনী, তাহলে 1/4 এর রুট প্লাস 1/9 রুট ব্র্যাকেট ক্লোজ প্লাস 1/144 রুট প্লাস রুট থাকছে 160 1/60 অর্থাৎ 1/16 প্রথম বন্ধনী ক্লোজ। তাহলে সঠিক তুলেছি কিনা তোমরা একটু মিলিয়ে নিও। তাহলে √1/144 আর প্লাস দেওয়া আছে এর ব্র্যাকেটের মধ্যে 1/4 √1/4 আর প্লাস 1/9। চলো তাহলে কত হচ্ছে 9/64 বর্গমূল কত হচ্ছে 339 আর 28 64 83/8 প্লাস 25 5 25 আর 64 28 মাইনাস দেখো এখানে ভগ্নাংশে কী আছে 1/4 আছে, কত হবে 1/2 প্লাস 1/3। এখানে থেকে যে প্লাস কত হচ্ছে 12 144, একের বর্গমূল কত 1 হয়, আর 144-এর বর্গমূল কত হচ্ছে 12 হচ্ছে, প্লাস 1/16 অর্থাৎ 4 বর্গমূল কত 16 বর্গমূল কত হচ্ছে 4 হচ্ছে। তো এবার আমরা ভগ্নাংশের বর্গমূল কী আছে ভগ্নাংশের যোগ করবো দুটো, তাহলে 3/8 প্লাস 5/8 মাইনাস দেখো 3 দুগুণে কত হচ্ছে 6 আর 3 কী আছে 3 আছে, এখানে কী আছে 3 আর প্লাস 2 3 + 2 প্লাস 12 আর যদি 4 লসেও করি কত হচ্ছে 2 6 2 আর 2 3 1 3 দুগুণে 6 6 দুগুণে 12 হচ্ছে লসগু। তাহলে 12 হচ্ছে লসগু, তাহলে কত হচ্ছে এখানে 12 একে 12, তাহলে 1 হচ্ছে প্লাস 4 3 12 3 একে 3, তাহলে ব্র্যাকেট দিলাম আমরা এটা, তাহলে এখানে 3 হচ্ছে 4 3 12 4 3 12 3 একে 3 বুঝেছে 12 একে 12 একে 1 লিখলাম আমরা 3/8 প্লাস 5/8 মাইনাস 3 2 কত হচ্ছে 5 5/6 প্লাস 3 একে 4 4/12, তাহলে আমরা কাটাটি করে নিতে পারি কাটাকুটি, তাহলে 3 6 12 হয়ে যাবে তাই না, সরি 4 3 12 4 একে 4 আর 4 3 12 কত হচ্ছে সমান 3/8 প্লাস 5/8 মাইনাস 5/6 প্লাস 1/3 আচ্ছা। এবার চলো
আমরা ভগ্নাংশের কী করবো, এই ভগ্নাংশগুলোর হরগুলো আমরা লসাগু করবো। তাহলে 8 8 6 3, প্রথম 2 দিয়ে যাব, 2 4 8, 2 4 8, 2 3 6 আর 3, 2 2 3 3, 2 1 1 3 3, 3 1 1 1 1, কী বললাম 3 দুনে 6, 6 দুনে 12, 12 দুনে কত হয় 24, কত হলো লসাগু কত হচ্ছে 24 হচ্ছে। আমরা নিচে কিন্তু কত লিখলাম, আমরা 24, 3 দুনে 6, 6 দুনে 12, 12 দুনে 24, 24 লিখলাম। এবার নিচে দেখো উপরে দেখো যে 3 আছে, 8 3 24, 3 3 কত হবে 9, প্লাস 8 3 24, 5 3 কত হবে 15, মাইনাস তাহলে কত হচ্ছে 5 বলা আছে 6 4 24, আর 5 4 কত হচ্ছে 20, প্লাস কত হচ্ছে 1/3, অর্থাৎ 8 3 24, 8 একে 8। এবার আমরা কী করবো, আমরা যদি প্রথমে যোগগুলো করে নিই, -20 করলাম, তাহলে কত হবে 9 5 14 24, 24 আর 8 4 12, 32, 32 থেকে 20 বাদ দিই, 32 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 12 হচ্ছে, 12/24, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, কত হচ্ছে 1/2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি কী বলা আছে। দেখো পরের প্রশ্ন বলা আছে a² + b² = 5ab হলে তাহলে প্রমাণ করো যে a²/b² + b²/a² সমান কত হচ্ছে 23 হচ্ছে। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। প্রথমে আমরা কি করব, প্রথমে মানটা কী আছে, মান কি রয়েছে a² + b² = কত হচ্ছে 5ab। এবার আমরা কি করব, ইকুয়ালস টু দেবো, বা এই 5-এর সঙ্গে যে ab গুণ আছে, এই বিটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে কী হলো a² + b² বাই কত হচ্ছে ab ইকুয়ালস টু কত হচ্ছে 5। তাহলে এবার আমরা লিখতে পারি বা বাই ab, আর প্লাস আছে আবার বাই ab দিলাম, উপরে এখানে a² দেবো, a² + b² দিলাম, তাহলে ইকুয়ালস টু কত হলো 5 হলো। বা এবার আমরা একটা করে কেটে দেবো, কী পরে থাকছে, তাহলে a/b থাকছে প্লাস b/a থাকছে, ইকুয়ালস টু 5। এবার আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে ঠিক এইভাবে পাবো, a/b প্লাস b/a, উভয় দিকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে হবে তাহলে 5-এরও বর্গ হবে। তাহলে বা এখানে লিখে দিবে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে বা বর্গ করলে হবে কি, তাহলে a² + b², অর্থাৎ a² + b² প্লাস 2 × ab, অর্থাৎ আমরা লিখতে পেলাম a/b এর হোল স্কোয়ার প্লাস b/a এর হোল স্কোয়ার প্লাস 2 × a/b × b/a। a কেটে দাও, b কেটে দাও, 2 পরে থাকছে, তাহলে বা আমরা লিখলাম বা আচ্ছা ইকুয়ালস টু 5 5 কত হচ্ছে 25। আর এখানে কি করলাম আমরা, তাহলে a/b হোল স্কোয়ার হচ্ছে, অর্থাৎ আমরা কি করলাম, তাহলে এক্ষেত্রে হবে যে a² b² প্লাস b²/a², আর এখানে +2 ছিল, ইকুয়ালস টু 25, বা তাহলে a²/b² প্লাস b²/a² ইকুয়ালস টু 25, +2 এদিকে গেলে কী হবে -2 হয়ে যাবে, সংখ্যা তো 23। তাহলে কী হলো, অতএব a²/b² প্লাস b²/c² ইকুয়ালস টু কত হচ্ছে 23, প্রমাণিত। বুঝেছে? চলো এরপর দেখতে পাচ্ছি যে তোমাদের এই 5 নম্বর মডেল স্কুলের আর কিছু প্রশ্ন থাকছে না, সবগুলো আমি আলোচনা করে দিয়েছি। এই জ্যামিতি আমি হয়তো পেন্সিল কম্পাস দিয়ে করিনি, আর এই দ্বিস্তম্ভ লেখচিত্রগুলো হয়তো করিনি। তোমরা অবশ্যই এগুলো পারবে বলে আমি আশা করছি, তোমরা অবশ্যই এগুলো পারবে। তোমরা স্কুলে এগুলো প্র্যাকটিস করেছো, জ্যামিতিতে তোমাদের রয়েছে শেষের দিকে যে জ্যামিতিগুলো রয়েছে সেখানে রয়েছে, সেগুলো হয়তো তোমরা অনেকেই প্র্যাকটিস করে থাকবে, সেগুলো অবশ্যই তোমরা পারবে। এগুলো তোমাদের বই থেকে হুবহু করে তুলে না দিলেও কিছু মডিফাই বা চেঞ্জ করে দেওয়া হয়, যে একই রকমভাবে তোমরা পেন্সিল কম্পাসেস বা স্কেলের সাহায্যে বা জ্যামিট্রি দিয়ে তোমরা এগুলো করতে পারবে, বুঝেছো? আর বাদবাকিগুলো জ্যামিতিগুলো আর দ্বিস্তম্ভ লেখচিত্র ছাড়া আমি সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করে দিয়েছি, আশা করি তোমরা অবশ্যই পারবে এগুলো। চলো তো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।